আমরা শান্তি চাই, কিন্তু আমরা অন্যকে শান্তি দিতে চাই না। আমি রোহিঙ্গা ক্যাম্পে 8.5 বছর সার্ভিস দিয়েছি। আমি ফুডে কাজ করেছি, নিউট্রিশনে কাজ করেছি, এডুকেশনে কাজ করেছি। দে আর ভেরি ভালনারেবল, খুবই অসহায় তারা। ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। একটা ছোট্ট জায়গার মধ্যে এক ঘরে বাবা মা, আরেক ঘরে ছেলে তার বউ, আরেক ঘরে মেয়ে তার জামাই। আমি রোহিঙ্গার কাছ থেকে বিজনেস শিখেছি। তাদের দোকানে যখন কেউ আসে, তারা তাকে যে পরিমাণ সম্মানটা করে, আমার মনে হয় বাংলাদেশের দোকানিরা সেগুলো করে না। স্টিভ জবসের একটা কথা আমার খুব ভালো লাগে। সে বলছে, পৃথিবীতে যত আপেল নেই, আমি তার থেকে বেশি অ্যাপেলের ফোন উৎপাদন করতে চাই। ইটস ট্রু, সে করে দেখিয়েছে। আমি লাইফে 5 বার মারা যেতে পারতাম। দিস ইজ মাই সিক্স লাইফ, অর্থাৎ বোনাস জীবন লিড করতেছি আমি। এই জন্য মানুষের কাছে আমার তেমন চাওয়ান নেই, আমি শুধু দিতে এসেছি। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, তার পকেটে টাকা দিতে 1 মিনিট চিন্তা করবে না। যদি অবিশ্বাস করে, 1 টাকা দেওয়ার আগে 100 বার ভাববে। আপনি যদি গরিবদের কাছে বিক্রি করতে চান, চিপার করেন। আর ধনীদের কাছে যদি বিক্রি করতে চান, এক্সপেন্সিভ করেন। কোনো কিছু একটা করতে যাবেন, আপনাকে আপনি থামাই দিচ্ছেন। আপনি একজন বডিগার্ড রাখছেন, ও ওর দায়িত্ব পালন করছে, কিন্তু আপনার কাজ কি? ওকে বলা থ্যাংক ইউ ফর শেয়ারিং, আমাকে কাজটা করতে দাও। আপনার দাম তখনই বাড়বে যখন আপনি নিজেকে স্কিল্ড করবেন। যা আছে মাথায় তা লিখুন খাতায়, একদিন পাবেন চেকবুকের পাতায়। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আপনারা আমাদের পডকাস্ট শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের অন্যতম একজন কর্পোরেট ট্রেনার। আমি যাকে পরিচয় করিয়ে দিব, অ্যাকচুয়ালি অনেকেই চেনে, খুব ভালোভাবেই চেনে, মেন্টর মিতু। সো আশা করি আজকের এই পডকাস্টটি অনেক দারুণ মানে উল্লেখযোগ্য হবে। তার কারণ এই পডকাস্টটিতে মেন্টর মিতুর সাথে আমার মনে হয় আমরা বিহাইন্ড দ্য পডকাস্ট যদি যে আলোচনাগুলো হয়েছে সেগুলোতেই আমার কাছে মনে হয়েছে যে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। সো এই কথাগুলো অনেক ভালো হবে এবং ইনশাল্লাহ আপনারা আপনাদের প্যাটার্ন অফ ব্রেনের যতগুলো আছে, যে তথ্যগুলো আপনারা চান একটা পডকাস্ট থেকে, আফজাল ভাইয়ের পডকাস্ট থেকে, সেই তথ্যগুলো এখান থেকে আপনারা পাবেন। সো কথা না বাড়িয়ে, কেমন আছেন মিতু? আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আসসালামু আলাইকুম পডকাস্ট। আফজাল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার প্রশ্নের উত্তর না দিয়ে সালামটা দিলাম, কারণ আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালামের অর্থ যেটা। কারণ আসলে দেখেন, আমরা জীবনে অনেক কিছুই করি, বাট নিজের শান্তির জন্য আমরা চিন্তা করি না। আমরা শান্তি চাই, কিন্তু আমরা অন্যকে শান্তি দিতে চাই না। সো প্রবলেমটা এখানে হয়ে যায় যে আমি একজন ট্রেনার, যেমন আপনি আমাকে পরিচয় করে দিয়েছেন। আই এম ভেরি অনার্ড। যেভাবে আপনি বলেছেন, ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করছি, অ্যান্ড ভবিষ্যতেও করে যাওয়ার ইচ্ছা আছে। আমার একটাই স্বপ্ন, বাংলাদেশে অ্যাটলিস্ট 10 মিলিয়ন মানুষের লাইফে ইম্প্যাক্ট রেখে যাওয়া। সো সেইখান থেকেই কাজ করা। আল্লাহর রহমতে সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি, সবাইকে ভালো রাখতে চাই। সেখান থেকে আজকের এই যাত্রাটা শুরু। আপনার সাথে দেখাও হতে পেরে, আপনার সাথে এই পডকাস্টে আসতে পারা, এত মানুষের সাথে আমার কানেকশন হবে থ্রু অফ ইউ। সো আই এম ভেরি ফিল অনার্ড। ইনশাল্লাহ আজকের পডকাস্টে যারা থাকবে তারা একটা বেস্ট ভ্যালু পাবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে চাই। অ্যান্ড বাকি সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা মিতুকে যদি প্রশ্ন করি, এই কর্পোরেট ট্রেনিং জগতে মানে কবে থেকে বা কোন দিন থেকে আসা? এটা জার্নিটা শুরু হয়েছে অনেক আগেই। শুরুর দিকে আমি যেটা করতাম, আমি কিন্তু কম্পিউটার ট্রেনার ছিলাম। 3 ইয়ার্স আমি মানুষকে কম্পিউটার শিখিয়েছি, অফিস অ্যাপ্লিকেশন। সো 3টা ওকে। সাবজেক্ট ছিল আমার ওইখানে, এক্সেল, ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট। সো এই 3টা আমি শেখাইতাম। ওইখান থেকেই শুরু মূলত। তারপরে হচ্ছে আমার লাইফে অনেক উত্থান পতন, অনেক স্ট্রাগল, অনেক কষ্ট। সো একটা মানুষের সফলতা আপনি কিভাবে বিবেচনা করবেন? সো আমি যদি আমার সফলতা বলতে চাই, এমনও দিন গিয়েছে 10 মিনিটের রাস্তা আমি 1 ঘন্টা হেঁটে গিয়েছি। বাট নাও আ ডে আমি আমার সফলতা যদি বিশ্লেষণ করি, আমি 10 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় যাই। দ্যাট ইজ দ্য সাকসেস অফ মাই লাইফ। সো এই যে জার্নিটা শুরু হয়েছে, এটা শুরু হয়েছিল 2013 2013 সালে। 13 সাল থেকে আমি ট্রেনিংয়ে আছি। বাট আমি যদি পড়ানোর কথা চিন্তা করি, অ্যাজ এ শিক্ষক আমি সবসময় নিজেকে এটা পরিচয় দিই। আমার 2টা পরিচয়। নাম্বার 1, আমি একজন কৃষকের সন্তান, মানে কৃষক, খামারি বলি আমি নিজেকে। আমার নিজস্ব গরুর খামার, ছাগলের খামার অ্যান্ড মুরগির খামার ছিল। সো সেইখান থেকে অ্যান্ড মানুষের জন্য কাজ করতে আমি অলওয়েজ ভালোবাসি। আমি রোহিঙ্গা ক্যাম্পে 8.5 বছর সার্ভিস দিয়েছি। আমি ফুডে কাজ করেছি, নিউট্রিশনে কাজ করেছি, এডুকেশনে কাজ করেছি। রোহিঙ্গা ক্যাম্পে কোথায় ছিলেন? আমি উখিয়াতে ছিলাম। উখিয়াতে। উখিয়াতে ছিলাম। আমি 13টা ক্যাম্পে কাজ করেছি। সো আমাদের যে প্রজেক্ট ছিল, আমরা 51,000 ফ্যামিলিকে, মোর দ্যান 2 লাখ রোহিঙ্গাকে খাবার দিয়েছি, সার্ভ করেছি। সো থাউজেন্ড কমপ্লেন আমরা হ্যান্ডেল করেছি আর কি। রোহিঙ্গাকে হ্যান্ডেল করা যে কী পরিমাণ টাফ, আবার আমার মতো বাঙালি মানুষ যে ওদের ভাষা জানে না, ওইখানে যে আমি তাদের ভাষাটা শিখেছি। যখন আমি শিখলাম, আমি দেখলাম যে দে আর ভেরি ভালনারেবল, খুবই অসহায় তারা। ডেফিনেটলি অসহায় আসলে। মানে একটা মানুষ দেখেন, তার সব কিছু হারিয়েছে, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। একটা ঘরের মধ্যে তারা থাকে, ছোট্ট একটা জায়গা, বাঁশের তৈরি, তারপলিন দিয়ে, যে পেপার, আমরা বস্তার যে কাগজগুলো থাকে সেগুলোতে তাদের ঘর তৈরি। একটা ছোট্ট জায়গার মধ্যে এক ঘরে বাবা মা, আরেক ঘরে ছেলে তার বউ, আরেক ঘরে মেয়ে তার জামাই। হাউ রেডিকুলাস! আপনি কয়দিন থাকতে পারবেন? বাট তারা বছরের পর বছর আছে।
আচ্ছা, আপনারা যে খাবার দিতেন ওটা কি মানে কোয়ালিটিটা এনশিওর ছিল? হ্যাঁ, আমি তো মনিটরিং এর দায়িত্বে ছিলাম। সো আমরা অলওয়েজ কোয়ালিটি এনশিওর করতাম। অ্যান্ড মজার বিষয় তারা আমেরিকান স্টাইলে খাবার নিত। অর্থাৎ আপনি স্বপ্নতে যে কার্ড দিয়ে যেভাবে খাবার নিতে পারেন, হুম। তাদের কার্ডে WFP প্রতি মাসে সার্টেন একটা অ্যামাউন্ট দিত। সো আমি যখন ছিলাম তখন এটা হচ্ছে যে $1013 ছিল। $1013 মানে 1013 মানে পার পার্টিসিপেন্ট আরকি। পার পার্টিসিপেন্ট। সো ইয়েস মানে $1013 লোড করা ছিল ওই কার্ডের মধ্যে হ্যাঁ। ব্যালেন্স। ওটা দিয়ে তারা ফুডগুলো আপনাদের কাছ থেকে নিত। হ্যাঁ, $1013 আমি বলে ফেলেছি। ইটস $1013 $1013 অর্থাৎ ওকে। তারা 13 কেজি করে চাল পাইতো। হুম, 13 কেজি তাদের চাল ছিল একটা। ১ম দিকে আমরা তাদেরকে বস্তা, বস্তা চাল দিতাম। বাট ওরা কি করতো? এগুলো সেল করত। হুম, পরে WFP এটাকে ইয়ে করেছে। যেহেতু এটা অনেক আগের ঘটনা 2018 সো হুম। এখন তারা হয়তো অনেক কম বেশি করেছে। সো তাদের জন্য যে অ্যামাউন্টটা অর্থাৎ $1013 করে ছিল ডলারের হিসাবে $10 সেম 10 কি $11 ছিল। ওকে। সো এই যে অ্যামাউন্টটা দিত তাদের ফ্যামিলিতে মিনিমাম 6 থেকে 7 জন মেম্বার থাকতো। পার পার্টিসিপেন্ট তারা 13 কেজি করে চাল নিতে পারতো। আমরা 40+ আইটেম দিতাম। তাদের সবকিছু তাজা ছিল। তাজা মুরগি, ব্রয়লার, তাজা মাছ মানে তেলাপিয়া, লাইভ ফিশ অ্যান্ড চাল, ডাল, আটা, রসুন, সবজি সবকিছুই সেখানে ছিল। ফ্রেশ ফুড ছিল। সো এতগুলো আইটেম তাদেরকে দেওয়া হইতো। বাট দিন শেষে এই আইটেমগুলো তো তারা ঠিকমতো ইউজ করতে পারতো না। অ্যান্ড আমি যদি আপনাকে বলি যে 1 মাসে আপনি বাজারগুলো করে নিয়ে যান, আপনি কয়দিন এই খাবারগুলো খেতে পারবেন? তাজা খাবার তো থাকবে না, শাকসবজি তো থাকবে না। রাইট। সো অনেকেই ভাবে যে তাদেরকে সবকিছু দেওয়া হয়। বাট তারা কিন্তু সবকিছু পায় না। তাদের স্ট্রাগলটা আরও ভয়াবহ। এজন্য তাদের ফ্যামিলির ম্যাক্সিমাম লোক কাজ করে। কেউ দোকান করতেছে, প্রতিটা ঘরে, ঘরে বিজনেসম্যান। আমি রোহিঙ্গার কাছ থেকে বিজনেস শিখেছি। আমার কাছে মনে হয় যে একটা মানুষ তার সবকিছু হারিয়েছে কিন্তু তার যে প্রতিভা অ্যান্ড মজার বিষয় হচ্ছে তাদের যে হসপিটালিটি, এটা ওয়াও! আপনি গেলে তারা আপনাকে আপ্যায়ন করবে। তাদের দোকানে যখন কেউ আসে তারা তাকে যে পরিমাণ সম্মানটা করে, আমার মনে হয় বাংলাদেশের দোকানিরা সেগুলো করে না, রেগে যায়। আমি তাদের মধ্যে বিজনেসম্যানের যে কোয়ালিটিটা এটা পেয়েছি, তাদের মধ্যে ইমোশন আছে। বিজনেসের মূল টপিক কি? আপনি কাস্টমারের ইমোশনে গ্র্যাপ না করলে তো বিজনেস হবে না। তারা এই কাজটা খুব ভালো করতে পারে। এইজন্য আমি বলি যে এত বাধা বিপত্তির পরেও রোহিঙ্গার মধ্যে বিজনেসম্যান সত্তাটা রয়ে গেছে। যেটা অনেক বাঙালির মধ্যেই নেই। দাসত্বর মানসিকতা আমাদের। একটা দারুণ কথা বলেছেন, দাসত্ব মানসিকতা। মানে সবাই শুধু চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে, হুম। চাকরি করবে, তার লাইফ সেট হয়ে যাবে। হুম, হুম। আমি তো দিন শেষে দেখি না কারো লাইফ সেট হতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা বিষয় চিন্তা করেন। প্রত্যেকে কিন্তু বিজনেসম্যান। যে চাকরি করছে সেও কিন্তু বিজনেসম্যান বাট অন্যের বিজনেস করছে সে। সে এটা ভুলে গেছে যে আমি যে চাকরি করছি এটা তো কারো না কারো বিজনেস। আপনি চাকরিকে সেফ কিভাবে মনে করেন? এটা তো কারো বিজনেস। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনি আরেকজনের বিজনেসের আন্ডারে সময় দিচ্ছেন। এভরিওয়ান ইজ বিজনেসম্যান। প্রত্যেকে মার্কেটার আমি বলি। আমি যেহেতু মাইন্ড অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করি, আমি বলি ইচ অ্যান্ড এভরিওয়ান মার্কেটার। আপনি মার্কেটিং করতেছেন বাট আরেকজনের কোম্পানির, আপনারটা না। সো এটাতে আসলে কি হচ্ছে? দিন শেষে আপনি যেটা পাচ্ছেন সেটা খুবই সার্টেন অ্যামাউন্ট। আর যে মালিক সে কি পরিমাণ পাচ্ছে? অ্যাপেলের কথা যদি বলি, তাদের একজন এমপ্লয়ি অ্যাপেলকে ইনকাম করিয়ে দেয় মিলিয়ন, মিলিয়ন ডলার। একটা এমপ্লয়ি। অ্যাপেল তাকে কয় টাকা স্যালারি দেয়? ওয়ারেন বাফেটের একটা এটাই তো বাস্তবতা। এটাই তো বাস্তবতা। যে বিজনেস করবে সে, তার তো কোনো লিমিট নাই। সে তো আনলিমিটেড ইনকাম করছে। বাট চাকরির তো একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট আছে। সো যাই হোক, মিতু, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি তো ট্রেনিং করান এবং আমার মনে হয় এখন মাস লেভেলে ট্রেনিং করাচ্ছেন। কি শেখান মানুষকে? আমি মানুষকে প্রথমত আমি মানুষকে যেটা শেখাই, ব্রেন ওয়াশ করা। ব্রেন ওয়াশ। আমি ব্রেন ওয়াশ দারুণ করি। একটা আমি শব্দ। আসলে মানুষের ব্রেন ওয়াশ করি। আমি একটা কনসেপ্ট আপনাকে বলি। দেখেন আপনি রেগুলার আপনার দাঁত পরিষ্কার করেন কিনা? আপনি যদি ৩ দিন আপনার দাঁত পরিষ্কার না করেন কি হবে? দুর্গন্ধ হবে। কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না। বাট আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মাইন্ড এত জঘন্য, এত নোংরা, এত ডাস্টবিন হয়ে আছে সে কখনো পরিষ্কার করে না। তার সাথে কথা বললে আপনার খারাপ লাগবে। হুটহাট রেগে যাচ্ছে, কি বলতেছে ঠিক নাই, বড় ছোট মান সম্মান কিচ্ছু নেই, নাথিং এলস। কথায় কথায় ঝগড়া। একজন আরেকজনকে তেড়ে আসছে মারার জন্য। আমি রাস্তায় দেখলাম রিক্সাওয়ালাকে মানুষ মারতেছে। আরে ও তো নিরীহ প্রাণী, ওকে মারছেন কেন? ওর কি দোষ? বলছে সে ১০ টাকা ভাড়া বেশি চেয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। আমার কথা বলি, গতকালকে আমি একটা কফি শপে বসেছিলাম। আমি তাকে ৳১০০ টিপস দিয়েছি। এখন চিন্তা করেন বাট আমি এই মানুষটাই যখন রিক্সায় আসতেছি, ও আমার থেকে ১০ টাকা বেশি চেয়েছে, আমি রেগে গেছি। আপনি কেন ১০ টাকা বেশি চাইলেন? ৳১০০ দিতে আমার বাধলো না, ১০ টাকা দিতে আমার বাধতেছে। এগুলো হচ্ছে আমার মনে হয় সংকীর্ণতা থেকে তৈরি হয় আস্তে, এটা আস্তে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ফিলিংসের। গরিব মানুষ দেখলে আমরা মনে করি যে তারা আমাদেরকে লুট করছে। বাট আপনি যে আরেক জায়গা থেকে লুট হয়ে আসলেন,
আপনি 10 টাকার কফি আমি 300 টাকায় খেয়ে আসলাম। কিছু মনে হলো না আমার কাছে মনে হলো ইটস ওকে। কারণ কি সে এসি লাগিয়েছে। ফিলিংস। এই যে আমরা মাইন্ডের খেলা, বড়, বড় কোম্পানি এত টাকা চার্জ কেন করে? একটা ব্র্যান্ড এত টাকা কেন চার্জ করতে পারে? অ্যাপেলের দাম কেন 2 লাখ টাকা ছাড়িয়ে যাবে? কি আছে ওটাতে? কিছু নেই, ফিলিংস, স্ট্যাটাস। তারা বলতেছে আমরা ইনোভেশন, আমরা ক্রিয়েটিভ। স্টিভ জবসের একটা কথা আমার খুব ভালো লাগে, খুবই পাওয়ারফুল। সে বলছে পৃথিবীতে যত আপেল নেই আমি তার থেকে বেশি অ্যাপেলের ফোন উৎপাদন করতে চাই। ইটস ট্রু, সে করে দেখিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাবলিক আসলে কোনো কিছু কি বিক্রি হয়? মানে এটা কি না, কোনো কিছু বিক্রি হয় কনসেপ্টটা না। কিভাবে তৈরি হয় আপনি বলুন ব্যাপারটা তো? হচ্ছে কোনো কিছু বিক্রি হয় না। আপনি বিক্রি হন, আমি বিক্রি হই। প্রোডাক্ট অনেক পরে বিক্রি হয়। আগে বিক্রি হয় বিশ্বাস, ট্রাস্ট। রাইট। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে তার পকেটে টাকা দিতে 1 মিনিট চিন্তা করবে না। যদি অবিশ্বাস করে 1 টাকা দেওয়ার আগে 100 বার ভাববে। আমাদের যে কনসেপ্টটা আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমরা কি বলি? আমার প্রোডাক্ট সেরা। আমার প্রোডাক্ট বেস্ট। কোয়ালিটিতে সেরা, গুণে মানে সেরা, কাকলি ফার্নিচার। বিক্রি হয় না। মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষ সস্তা খুঁজে না। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে। বাংলাদেশে দাম কমানোর অসুস্থ প্রতিযোগিতা। আপনি চিন্তা করেন, আপনি যখন দোকানে যাবেন আপনি চিন্তা করবেন কোনটা দাম বেশি। কারণ যেটার দাম বেশি মানুষ ভাবে এটা ভালো। আমাদের ব্রেন তো কোটি টাকার। সে তো সস্তা জিনিস পছন্দ করে না। আজকে আপনার কাছে টাকা নেই বিধায় আপনি সস্তা খুঁজছেন। আমি আপনাকে বলতেছি যেদিন আপনার কাছে কোটি টাকা থাকবে আপনি সবথেকে দামি জিনিসটা কিনতে চাইবেন। একদম, একদম অ্যাবসোলিউটলি রাইট। মানুষ সস্তা জিনিস পছন্দ করে না। এটা ভুল কনসেপ্ট। আমরা সস্তা করতে চাই। আপনি কত সস্তা করবেন? প্রাইস প্রতিযোগিতা কতদিন যাবে? কতদিন এই প্রতিযোগিতা? একটা সময় তো আপনার লাভই থাকবে না। আপনি হারিয়ে যাবেন। আর সস্তা জিনিস চলেও না। না, এটা চলে না। আজকে আমি যে কথাটা বলতেছি, সস্তা হলে গরিবরা কেনে, দামি হলে ধনীরা কেনে। আপনার টার্গেট অডিয়েন্স কে? আপনি যদি গরিবদের কাছে বিক্রি করতে চান চিপার করেন, আর ধনীদের কাছে যদি বিক্রি করতে চান এক্সপেন্সিভ করেন। আর মজার বিষয় হচ্ছে আপনি যখন এক্সপেন্সিভ করবেন আপনার প্রফিট রেশিও 100, 200, 300, 400, 500 ইভেন 1000x হতে পারে। অ্যালেক্স হরমোজির একটা কথা আছে, সে এরকম বলতো যে ক্রিকেটে 1 বলে ছক্কা হয়, বাট বিজনেসে 1 বলে 1000 হতে পারে। রাইট। সো এক্সপেন্সিভ হইলে কি আপনি 1000 গুণ করতে পারেন, বাট যখন সস্তা হয় আপনি কত কমাবেন? আপনি কোয়ালিটি কত ডাউন করবেন? মানুষ দিন শেষে খারাপ জিনিস কিনতেই চায় না, পছন্দই করে না, কেনার পরে বাসায় গিয়ে আফসোস করে। এটা হতে পারে যে সামর্থ্যের কারণে অনেক সময় কনসিডার করে বা কম্প্রোমাইজ করে, বাট মানুষ চায় ভালোটা। অলওয়েজ, এভরিওয়ান। সো সেলস আগে না মার্কেটিং আগে? এটাও কিন্তু একটা বিষয় আছে। বাংলাদেশের মানুষ কিন্তু বলে সেলস যে অ্যান্ড সেলস এন্ড মার্কেটিং। টোটালি রং কনসেপ্ট। সেলস অ্যান্ড মার্কেটিং হয় না, মার্কেটিং অ্যান্ড সেলস হয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি বাবা আগে না ছেলে আগে? আগে বাবা। তাহলে মার্কেটিং আগে। আপনি চিন্তা করেন আপনার প্রতিটা সেলস কোথা থেকে আসে? মার্কেটিং থেকে। আপনি মার্কেটিং না করলে মানুষ জানবে কি করে আপনার কাছে এই প্রোডাক্ট আছে? তাহলে সেলস কই থেকে আসবে? আপনি ঘরের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে বসে আমি আছেন। অনেক কোম্পানিকে দেখি যারা শুধু খালি মানে সেলস করতে চায়, Sales এর বাট training করে। মার্কেটিং এ তাদের কোনো বাজেট নাই। তারা বাজেট দিতে চায় না। ওটা বাদ দেন, ওটা বাদ দেন, শুধু খালি বেচেন। হাউ ক্যান পসিবল? এই জন্যই তো তারা টিকে থাকতে পারে না। তো আপনার ট্রেনিং মডিউলে কি সেলস এন্ড মার্কেটিং আছে? আমি তো মার্কেটিং নিয়ে ট্রেনিং করি, আমি সেলস শেখাই না। সেলস না? না না না, কেন আমি সেলস শেখাবো? আমি মার্কেটিং শেখাই। কারণ সেলস যদি অটোমেটিক হয়, মানুষ আপনাকে বিশ্বাস করলে আপনার প্রোডাক্ট কেন কিনবে না? অ্যান্ড সবচেয়ে মজার বিষয়, আমার যারা স্টুডেন্ট তারা সব আমার রিপিট ট্রেনিং করে। অর্থাৎ যে আমার চ্যাম্পিয়ন করেছে সে আমার ভিশনারি করেছে, সেই আমার মাস্টারমাইন্ড করতেছে। সেই যে গতকালকে একটা ট্রেনিং নিলাম বিপিআই, ওরাই করতেছে। কেন করতেছে? আমার প্রোডাক্টের মধ্যে কি আছে? আমি তো কথাই বলি, কথা বিক্রি করি, তাই না? ব্যাপারটা হচ্ছে যে তারা এটা ফিল করছে যেন উনি যেটা দিচ্ছে এটা কি আমার দরকার। আমি তাকে এটা value মার্কেটিং add করে হচ্ছে তার। তাকে বুঝিয়েছি যে আমার এই প্রোডাক্টটা তোমার লাগবে। মার্কেটিং মানে কি? কাস্টমারের মনে আপনার প্রোডাক্টের জন্য তৃষ্ণা, চাহিদা তৈরি করা। রাইট। সেলস মানে কি? ওই তৃষ্ণার্ত ব্যক্তির মুখে পানি ঢেলে দেওয়া। কারণ আপনি তার জন্য পানির একটা তৃষ্ণা তৈরি করলেন যে তুমি এখন তৃষ্ণার্ত। মরুযাত্রী যখন তৃষ্ণার্ত হয় তাকে লাখ টাকা দিয়ে আপনি পানি বিক্রি করতে পারবেন না। কারণ ওই সময় পানি ছাড়া তার চোখে আর কিচ্ছু নেই। পানি না পেলে সে মারা যাবে। এখন যদি বলেন 1 লাখ টাকা দাও আমি 1 বোতল পানি দিব, সে দিবে। মার্কেটিং ওই তৃষ্ণাটা তৈরি করা, সেলস মানে বিক্রি করা। সব কিছু ডিপেন্ড করে মার্কেটিংয়ের উপরে। আমরা মনে করি যে মার্কেটিং আর ব্র্যান্ডিং আলাদা জিনিস। নো, মার্কেটিং ছাড়া ব্র্যান্ডিং হবে না। কন্টিনিউয়াস মার্কেটিং ইজ দ্য ব্র্যান্ডিং। সেলস ইজ আউটকাম, মার্কেটিং ইজ দ্য ইনপুট। আমি যে কথাটা বলতেছি, এই যে যারা ভিডিও দেখবে, তো তারা কি আমার কোনো কথা চেঞ্জ করতে পারবে? না। কেন পারবে না? কারণ আমি ইনপুট তো এখানে দিয়েছি। ও সারাদিন ওইখানে ঘষাঘষি করে চেঞ্জ করতে পারবে না। রাইট। তো আপনি মার্কেটে যদি ইনপুট না দেন আপনার সেলস তো ওইরকমই আসবে। ইনপুট ইকুয়ালস আউটপুট। আপনি যা ইনপুট দিবেন আপনি তাই পাবেন। আপনি আপনার ব্রেনে যদি দুশ্চিন্তা চালান করেন আপনি স্ট্রেস হবে, অ্যাংজাইটি হবে।
আপনার কি দিতে হবে? ভালো ইনফরমেশন। ভালো ইনফরমেশন। ব্রেনের খাবার কি? ব্রেন কি খায়? ইনফরমেশন খায়, তথ্য খায়। বাট আমরা ব্রেনকে দিচ্ছি সারাদিন ফেসবুকের বাচি পশা তথ্য। এই যে মনে করেন আপনি যে ইয়েগুলো করেন, যে ছোট ছোট রিলসগুলো করেন, কত পাওয়ারফুল, কি মোটিভেট করে মানুষকে। বাট মানুষ দেখবেন যে তারপরেও কিছু লোক এসে বলবে আর এগুলো কি বলেন, আফজাল ভাই আপনি এগুলো এগুলো কি বলতেছেন, বলে না? আমার এখানে এসে কমেন্ট করে। অনেকে বলে যে মোটিভেশন মানে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা। তো যাই হোক, আমরা একটা ইয়ার উপর যেটা সেলফ নিয়েছি যে মানুষের লাইফটাকে ডেভেলপ করব, তাদের থিঙ্কিং প্যাটার্নটাকে ডেভেলপ করব, তার জন্য আমরা মোটিভেশন ভেরি করে টাফ, যাই। ভেরি টাফ, ইটস ভেরি টাফ, ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট। এখন আপনি চিন্তা করেন বছর পর বছর তার একটা প্যাটার্ন তৈরি হয়েছে তার ব্রেনে। আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, আপনি সবসময় ওই পাশে বসেন কেন? বিকজ অফ কমফোর্ট জোন এটা হয়ে যায়, মানুষ তার একটা কমফোর্ট ইয়াতে এই যে চলে মজার আসে। বিষয় হচ্ছে এটা আপনার ব্রেনে অলওয়েজ কি সার্ভাইভাল মোড অন থাকে। হুম। আপনার ব্রেনে বডিগার্ড ছবি দেখেছেন সালমান খানের? ওর নাম থাকে লাভলি লাভলি সিং। সিং। আমাদের ব্রেনে একটা লাভলি সিং আছে, তার কাজ কি? অলওয়েজ আপনাকে বলে বস এদিকে থাকেন, রিস্ক নিবেন না। কোনো কিছু একটা করতে যাবেন, আপনাকে আপনি থামাই দিচ্ছেন। আপনি একজন বডিগার্ড রাখছেন, ও ওর দায়িত্ব পালন করছে, কিন্তু আপনার কাজ কি? ওকে বলা থ্যাংক ইউ ফর শেয়ারিং, আমাকে কাজটা করতে দাও। ও যখনই বলতেছে রিস্ক নিও না, আপনি কি বলবেন? থ্যাংক ইউ ফর শেয়ারিং, রিস্কটা আমি নিই, করে দেখি। আমি রিস্ক নিলেও তো মরবো, না নিলেও তো মরবো, ওয়াই নট? কেন আমি একঘেয়েমি জীবনযাপন করব? আপনার ব্রেনের মূল কাজ হচ্ছে এনার্জি সেভ করা। সাপোজ আমাদের মোবাইল আছে না, আমরা চার্জ দিই না প্রতিদিন, কেন দিই? যাতে পরের দিন ভালো মতো চলে। আমাদের ব্রেন, আমরা যখন রাতে ঘুমাই আমাদের ব্রেন চার্জড হয়, ওই চার্জিং দিয়ে আমরা সারাদিন চলি। সারাদিন চলে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষ রাত 12টার পরে ঘুমায়, তার ব্রেন ভালো মতো চার্জই হয় না। অ্যান্ড সকালবেলা সে উঠে ডুলতেছে বিটতেছে, তার কোনো কিছু ভালো লাগে না। প্রোক্রাস্টিনেশন কেন হচ্ছে? কারণ আপনার ব্রেনে তো পাওয়ার নেই, এনার্জি নেই, এনার্জি সে পাচ্ছে না চলবে ঠিকভাবে। কিভাবে? আমি আপনাকে একটা কাজ করতে বলছি, আপনি বলতেছেন পরে করব, দেখি, করতেছি, আপনি মনোযোগ দিতে পারছেন না। আপনার যে অ্যাটেনশন গ্যাপ, এটা কেন? বিকজ ইউ হ্যাভ লো এনার্জি। আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ দেখবেন না লো এনার্জি নিয়ে তারা কোনো হাই ইম্প্যাক্টফুল কাজ করেছে। যার এনার্জি লো তার ব্যাংক ব্যালেন্স লো, যার হাই এনার্জি তার ব্যাংক ব্যালেন্স হাই। এভরিথিং ইজ এনার্জি। এনার্জি ক্যান নট ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। এনার্জি ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, এটার ফর্ম চেঞ্জ হয়। এই যে আমার সামনে যে মাইকটা, এটা একটা এনার্জি, আমি এনার্জি, আপনি এনার্জি, আমরা সবকিছু এনার্জি। সবকিছু, পুরো পৃথিবীটাই এনার্জি। আমরা এনার্জি না? আমি মরে গেলে কি হব? মাটি হব। ওইটা তো এনার্জি রূপান্তর ওটাও হয়ে গেছে। এনার্জি। সো আমরা এইভাবে আটকে যাই। সো মার্কেটিং করতে হবে। মার্কেটিং, আমি বলবো যে প্রতিটা মানুষের মার্কেটিং করতে হবে। মার্কেটিং ছাড়া তো আপনার ব্র্যান্ডিং হবে না। আর আপনি যদি এখন পার্সোনাল ব্র্যান্ডিং না করেন, আপনি এই পৃথিবীতে টিকতে পারবেন না। কয়জন চেনে আপনাকে? স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, জন্মেছিস যখন দাগ রেখে যা। তো আপনি কি দাগ রেখেছেন? কেন এসেছেন? আপনি মরে গেলে কয়জন আপনার জন্য চিন্তা করবে? আহারে উনি তো মারা গেছে, এরকম বলবে কয়জন? সবচেয়ে মজার বিষয়, আপনি যেদিন মারা যান সেদিন আপনি আপনার নাম হারান, যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনার নামটা, সেটা হারাই ফেলেন। মানুষ এসে বলে লাশটা কই? হাউ রেডিকুলাস! একবার চিন্তা করে দেখেন, আপনি মারা গেছেন, মানুষ এসে আপনার নামই বলতেছে না, যে নামটাকে আপনি এত ভালোবাসেন। কেউ যদি আপনার নামে একটু উল্টাপাল্টা করে, যেমন আমার নাম যদি বলে এই মিথ্যা বা এই মিতুয়া বা এরকম যদি বলে, আমি কি করব? কষ্ট পাবো, রেগে যাবো। আরে ফালতু লোক, এগুলো কি বলেন আপনি? নাম নিয়ে মজা করেন। যেমন আমরা যখন ছোট ছিলাম, আমার একটা ভাই ছিল, ওর নাম হচ্ছে হামিদ, ওরা ডাক্তার হামিদদা। মানে মানে কিছু মানুষ আছে যারা মানুষের নামকে বিকৃত করতে পছন্দ করে। কিন্তু এটা কিন্তু হারাম, ইসলামে হারাম করা হয়েছে। আপনি নাম বিকৃত করতে পারেন না। সো আপনি যদি টিকে থাকতে চান, একটা কনসেপ্ট আছে এরকম, যতদিন শিখবেন ততদিন টিকবেন। আর আমরা শিক্ষক, আমরা শেখানোর কাজ করতেছি, বাট আপনি শিখতেছেন না। দিন শেষে লস কার? আমার লস তো দিন শেষে আপনার। আপনি শিখলেন না মানে কি? আপনার আজকে প্রমোশন হবে না, আপনি জানেন না। আমি বলি যে পৃথিবীতে যত মানুষ আছে, মানুষ তার যোগ্যতার বাইরে 1 টাকা ইনকাম করে না, 1 টাকাও না। আপনার বেতন যদি আজকে 30,000 হয়, আপনি 30,000 টাকার যোগ্য। একদম একদম বাস্তব। আমি একটা গল্প বলি। 2 বন্ধু একই স্কুলে পড়েছে, একই কলেজে পড়েছে, একই ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। একজন বেতন পায় 1 লাখ, একজন বেতন পায় 30,000। তো দুজনের হঠাৎ করে দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওই বন্ধু, নাম বলি রাসেল, মনে করেন যে করিম। তো রাসেল 1 লাখ টাকা বেতন পায়, করিম পায় 30,000। সো করিম এসে রাসেলকে বলতেছে, রাসেল কি অবস্থা? বলে আমি তো 1 লাখ টাকা বেতন পাই, তোর? কয় আমি 30,000। কেন? আমার কোম্পানি খারাপ, বেতন দেয় না। বলছে কি বলিস? তোর কোম্পানি খারাপ মানে? তোর কোম্পানিতে এমন কেউ নেই যে 1 লাখ টাকা বেতন পায়? বলে আছে। 5 লাখ পায়? বলে আছে। তাহলে তোকে দেয় না কেন? কারণ তুই 30,000 টাকার যোগ্য।
আমি বলি যে ভাই আপনি আপনার অবস্থান চেঞ্জ করতে পারবেন না, আপনি আপনার ভ্যালু বাড়াইতে পারেন, দাম বাড়াইতে পারেন। যোগ্যতাকে ডেভেলপ করতে পারবেন, অবস্থান তো কিভাবে চেঞ্জ করবেন? হবে না। এই যে আমরা যখন ট্রেনিং করে আপনারা বলেন ব্রেন ওয়াশ, আপনার ব্রেন ওয়াশ না করলে তো আপনি উপরে যেতে পারবেন না। আমরা নেগেটিভ মাইন্ডসেট, তো আমরা সমাজে বেশিরভাগ মানুষ মানে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে ঘোরাফেরা করে। তারা সবকিছুকে কালো দেখতে পছন্দ করে, সাদা কেউ এটা কালো কিন্তু আমি দেখে। তাদেরকে দোষ দিই না, আমাদের সমাজটা এইভাবে সমাজ ব্যবস্থার কারণে আস্তে আস্তে হয়ে গেছে। লিমিটেশন। দেখেন আপনি যখন ছোটবেলায় আপনার টিচারকে প্রশ্ন করছেন, সে বলছে এত কথা বলো কেন, যা পড়াচ্ছি তাই পড়ো, লিমিট। আপনার বাবা বলছে ওখানে যাওয়ার দরকার নাই, লিমিট। আপনি খেলতে যাবেন, বলছে এত খেলার দরকার কি, হাত পা ভেঙে যাবে। অলওয়েজ লিমিট করেছে। এখন তো আমরা নিজেরাই নিজেদেরকে লিমিট করছি। আমাদের একটা সেলফোন আছে, নিজস্ব কারাগার, আমরা ব্যক্তিগত কারাগারে বাস করি। আমাদের সংসারে অশান্তি, আমাদের চাকরিতে প্রমোশন নাই, বিজনেসে ভালো করছি না, কেরিয়ারে কোনো ডেভেলপমেন্ট নাই, নিজের চিন্তা নাই, বাট অন্যের কমেন্টে যে বমি করতেছি। কমেন্ট বক্সে যে দেখেন উল্টাপাল্টা কমেন্ট করছে। আচ্ছা আমি আপনার ভালোর জন্য কাজ করতেছি, আমাকে বলার রাইটসটা আপনাকে কে দিয়েছে? আমার মতো করেন তো করবেন না। মানুষের জন্য কাজ করতে গেলে আপনাদের ভালো লাগবে না, আমরা ভালো করতে চাইলে আপনার খারাপ লাগতেছে। বিকজ কি আপনি জেলাস। ব্যাপারটা হচ্ছে যখন আপনার মনে হচ্ছে যে আরে ওনার তো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আমার তো একটা হচ্ছে না, তখন আর ভালো লাগে না, মনে কষ্ট লাগে, মনে কষ্ট লাগে। বাট আমাদেরকে কি হওয়া উচিত ছিল? অ্যালাইনমেন্ট। খুশি হওয়ার কথা ছিল, আরেকজনের সফলতা দেখে খুশি হয়ে যেদিন আপনি হতে পারবেন সেদিন আপনি সফল। বাট আমাদের সমাজ আমাদেরকে কি শিখিয়েছে? অসুস্থ প্রতিযোগিতা। অর্থাৎ কি তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে A+ পাইতে হবে, তোমাকে গোল্ডেন A+ পাইতে হবে। নিজের ভাইয়ের সাথে আমরা প্রতিযোগিতা করি, পরিবারের সাথেই তুলনা, একে অপরের সাথে তুলনা হচ্ছে। মা বাবা এটা শেখায়। আপনি দেখেন একটা টিফিন বক্স নিয়ে গেছেন খাবার নিয়ে, আপনার মা বলছে কাউরে দিবি না, তুই খাবি। সত্যি, কিন্তু এটাই হচ্ছে মানে কি বাস্তবতা। একটা কনসেপ্ট। অথচ আমাদের ধর্ম কি উদারতার ধর্ম, সবাই মিলে খাও, ভাই ভাই, যেটা আপনি পছন্দ করেন, আপনার জন্য যা বেস্ট আপনার ভাইয়ের জন্য সেটা চিন্তা করেন। বাট আমরা এই কনসেপ্ট থেকে বাইরে চলে আসছি, একজন আরেকজনকে ছোট করার অসুস্থ প্রতিযোগিতায় আমরা মত্ত। যে যাকে সুযোগ পাচ্ছে ছোট করছে। ওয়াই? আমাদের আরও একটা কনসেপ্ট আমার খুব খারাপ লাগে আফজাল ভাই, সিরিয়াসলি, সেটা হচ্ছে যে বড়দেরকে সম্মান করতে হবে। ছোটরা কি দোষ করেছে? ওদের কি সম্মান পাওয়ার রাইটস নেই? আজকে আপনি আপনার অনেকে সন্তান কিন্তু এটা বলে, আজকালকার যারা বয়স্ক মানুষ, আমাদের অনেককে আক্ষেপ করতে শুনি আমি যে এখনকার ছেলেমেয়েরা যে বেয়াদব, হুম, এরা সম্মান দিতে জানে না। আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক সম্মান দিয়েছি। হুম, আসলে সম্মান তো দিতে হবে আগে। হুম, রেসপেক্ট বিকামে রেসপেক্ট। হুম, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি যখন আপনাকে সালাম দিব, আপনি তখন উত্তরে ওয়ালাইকুম সালাম বলবেন, এবং তখন আপনি যখন আমাকে দেখবেন তখন আপনার ভেতরে একটা তাড়না কাজ করবে যে এই ভাই তো সালাম দেয়, তার মানে আপনিও সালাম দিবেন। তো এটা তৈরি হয়। তো আজকালকার আপনি যে কথাটা বলেছেন যে আসলে ছোটরা বড়দেরকে শুধু সম্মান করতে হবে, ছোটদেরকে আরো বেশি সম্মান করতে হবে, কেন তারাও তো মানুষ। হুম, হুম। এই জায়গায় একটা মজার বিষয় আছে। আমি একটা কথা বলি, আপনি জীবনে যা চান তা আগে দিতে হবে। বেশিরভাগ জায়গায় প্রবলেম কেন হয়? আপনি নিজে সম্মান চাচ্ছেন কিন্তু সম্মান দিচ্ছেন না, তো ও কেন আপনাকে দিবে? রাইট। আজকে আপনি আপনার সন্তান বা আপনার ছোটদেরকে সম্মান করছেন না, আপনি আশা করছেন সে আমাকে সম্মান করুক। সে বেয়াদব কেন? কারণ আপনি তাকে বানিয়েছেন। আপনি আজকে আপনার ছেলে মেয়েকে অন্যায় করতেছেন, তাকে মারতেছেন, পেইন দিচ্ছেন, জোর করে তাকে দিয়ে অনেক কিছু করাচ্ছেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন একটা সময় আপনার ছেলে বড় হবে, সে ইনকাম করবে, আপনার কোনো ইনকাম থাকবে না। এটা প্রতিশোধ সে নিবে না? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠালে আপনি বলেন আমার ছেলে মেয়ে ভালো না, শিক্ষিতরা পাঠায়, কারণ সে আপনার অত্যাচারের প্রতিশোধটা আজকে নিচ্ছে। আজকে আপনি আপনার ছেলে মেয়েকে যত্ন করেন, তারা আপনাকে যত্ন করবে, কারণ প্রতিটা জিনিসের কজ অ্যান্ড ইফেক্ট আছে, প্রতিদান আছে। প্রতিদিন আছে। ইট ছুড়লে পাটকেল আপনাকে খেতেই হবে। আজকে আপনার ছেলে আপনাকে কিছু বলতে পারেনি কেন? আপনি বাবা, তাকে শাসন করতেছেন, ইচ্ছা মতো মারতেছেন, অন্যায় করতেছেন তার সাথে। সে ছোট, বাট কালকে সে যখন বড় হবে আপনি বৃদ্ধ হবেন, এমন একটা সময় তার কাছে পর্যাপ্ত শক্তি সামর্থ্য থাকবে, আপনার কাছে কিছু থাকবে না। কি করবেন? তো এখন থেকে সম্মানটা করেন, আদারওয়াইজ আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিস্থিতি। এই ছেলে মেয়ে আপনাকে সম্মান করবে না, বাসা থেকে বের করে দিবে আপনাকে। মানে মোট কথা হচ্ছে সম্মান তো পরের কথা, মায়াও থাকবে না। না, কিভাবে থাকবে? তার ভেতর যে একটা ফিলিংস, যে একটা কাজ করে। মায়া, ওই মায়াও কাজ করে না। তবে ওই যে ঐশ্বরিক কিছু ব্যাপার আছে, রক্তের ব্যাপার আছে, এর জন্য হয়তো বা অনেক সময় অনেকেই ধর্মের কারণে করে। হুম, এটা কিন্তু মন থেকে করে না। মন থেকে করে না। আল্লাহ কি মনে করবে? আমি জাহান্নামে যাবো কিনা? বাবা মাকে সম্মান করতে হবে, মায়ের পায়ের নিচে জান্নাত। এই কনসেপ্টগুলোর কারণে, ধর্মীয় কারণে, যদি মুসলিম না হয়তো এই কাজ করতো না। নাস্তিক হইলে অবশ্যই আপনাকে বাড়ি থেকে বের করে দিত। মুসলিম দেখে সে চিন্তা করে যে আমি এই কাজটা করি।
আপনি আপনার বাবা মাকে সম্মান করেন নাই, আপনি চাচ্ছেন আপনার ছেলে মেয়ে আপনাকে সম্মান করুক। হাউ রেডিকুলাস! ও শিখবে কার থেকে? দেখেন একদম, একদম। মজার কনসেপ্ট দেখেন, আমরা কি চাই যে আমার ছেলে মেয়ে যাতে ফোন না চালায়, চাই না? হুম। কিন্তু আমি সারাদিন চালাচ্ছি। আপনি চাচ্ছেন আপনার ছেলে মেয়ে যাতে সিগারেট না খায়, বাট আপনি খাচ্ছেন। সে কি শিখবে? ছেলে মেয়েরা দেখে শেখে, বলে শেখে না। আপনি কাউকে বলে শেখাইতে পারবেন না, আপনাকে করতে হবে। এই জন্য লিডার লিড বাই এক্সাম্পল। একদম, একদম। আপনাকে কি করতে হবে? আপনি বলছেন এই এটা করো, ওটা করো, ওইটা করো, নিজে করেন না। আপনি বলছেন ৯টায় অফিসে আসো, আপনি আসেন ১০টায়। সে কেন আসবে? তো সে দেখে কাকে দেখে শিখবে? হু ইজ দ্য গাইডেন্স? হু ইজ দ্য গাইড? আপনার জীবনের মেন্টর কে? কোচ কে? আচ্ছা, মেন্টর নিয়ে একটা দারুণ বিষয় যে মিতুর নাম মিতু মানে আপনি, আপনার নামের আগে মেন্টর মিতু লেখা আছে। আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আমি দেখেছি যে আপনি নিজেও নিজেকে পরিচয় এইভাবেই করেন যে আমি আমার যদি আপনাকে এখন কি এটা হয় যে নাম জিজ্ঞাসা করলে মেন্টর মিতু? আমি অলওয়েজ এটাই বলি। আচ্ছা, কারণ কি, আমার উদ্দেশ্যটা কি? আমি আপনাকে মেন্টরিং করতে চাই, আমি আপনাকে পথ দেখাইতে চাই, কারণ আপনি ভুল পথে আছেন। দেখেন, একটা গল্প বলি, আপনি বুঝতে পারবেন। সো বেশিরভাগ মানুষ বাংলাদেশে স্কার্টেড, তাদের কোনো ফোকাস নেই, ডিফোকাসড। সো ওই যে গুরু শিষ্যের গল্পটা আপনার মনে আছে কিনা, যে ৩ জন শিষ্যকে গুরু জিজ্ঞাসা করছিল যে তারা তীর ধনুকে দাঁড়ায় ছিল, বলতেছে যে ওইখানে একটা পাখি আছে, তোমাদেরকে ওই পাখিটা শিকার করতে হবে। তো প্রথম শিষ্যকে জিজ্ঞাসা করলো তুমি কি দেখতেছো? বলতেছে আমি বন দেখতেছি, গাছপালা দেখতেছি, পাখিটা দেখতেছি। দ্বিতীয় শিষ্যকে জিজ্ঞাসা করলো তুমি কি দেখতেছো? বলছে আমি গাছটা আর পাখিটা দেখতেছি। তৃতীয় শিষ্যকে জিজ্ঞেস করলো তুমি কি দেখতেছো? বলতেছে আমি ওই পাখির চোখ দেখতেছি। বলেন তো তীরটা কারা লাগবে? একদম ফোকাস যে যে চোখ focused। দেখতেছে। So, আমরা তো ফোকাসড না, চারোদিকে তীর ছুটছেন। আপনার ১৪টা বিজনেস করতে হবে কেন? একটা করেন, ভালো করে করেন। ডিস্ট্রাকশন। আপনি ব্যাপারটা এরকম হয়ে গেল না যে আপনি ১৪টা পাইলিং করলেন, একতলা উঠাইতে পারলেন না, অথচ আপনি একটা পাইলিং করলে ১৩ তলা তুলতে পারতেন। ভাড়া দিয়ে হইলেও তো কয়েক কোটি টাকা ইনকাম করতে পারতেন। সো আমাদের প্রবলেমটা এইখানে, আমরা বেশি স্ট্রিক্ট। মানে আমাদের নামের সামনে অনেকগুলো বিজনেসের নাম থাকতে হবে। আমার কথাই বলি, দেখেন আমি রাশ এগ্রো করেছিলাম, নূর অ্যালায়েন্স করেছিলাম, নূর স্কিল করেছিলাম। সো এছাড়া আমার পাইকারি বিজনেস ছিল, রংধনু ক্লোথিং ছিল, আবার হচ্ছে মা বাবার দোয়া স্টোর ছিল। মানে কতগুলো একসাথে। সবগুলো করতেছি, দেখি যে সব জায়গা থেকে টাকাও আসতেছে, মানে কোনোটাই ছাড়তে পারতেছি না। আমি চিন্তা করছি ফটোকপির বিজনেস থেকে তো টাকা আসতেছে, বিকাশের থেকে টাকা আসতেছে, কাপড় থেকে টাকা আসতেছে, বাট দিন শেষে আমার ব্যাংকে যে পরিমাণ হিট করার কথা সেটা কি করছে? করে নাই। এই জন্য টি হারবেকের একটা কথা বলছে, দ্য সিক্রেট অফ মিলিয়নিয়ার মাইন্ড বইয়ের লেখক, ওনার একটা ট্রেনিং করছিলাম। উনি বলছে যে আপনি যদি চারোদিকে টাকা দেখেন তাহলে আপনার ব্যাংকে সেই পরিমাণ টাকা থাকবে না যেটা আপনি চান। আপনার ফোকাস হইতে হবে ওই রকম টাইগার ফোকাস। সো হোয়াট ইজ টাইগার ফোকাস? সো টাইগার ফোকাসটা কি দেখেন, একটা বাঘ ও যখন কোনো হরিণকে শিকার করার সিদ্ধান্ত নেয়, ওর সামনে যত বড়ই হরিণ থাক না কেন ও কোনোদিন তাকাবে না, ওইটাকেই শিকার করবে। আমি অবাক হয়ে যাই, হরিণের গতি ঘন্টায় ৮০ কিলোমিটার, বাঘের গতি ৬০ কিলোমিটার। কিন্তু তাহলে আমাকে আপনি বলেন যে বাঘটা হরিণকে ধরে কিভাবে? বলেন তো কেন? ওই যে পেছনে তাকায় কারণ হরিণের ফোকাস বাঘ। হরিণের ফোকাস কি? বাঘ, আর বাঘের ফোকাস হরিণ। এই জন্য, কারণ হরিণ যখন বাঘকে ফোকাস করার জন্য পিছনে তাকায় সে তার গতি হারায়। প্রতিটা মানুষকে আল্লাহ এরকম সার্ভাইভাল মেকানিজম দিয়েছে, সে তাকে সেভ করতে পারে, বাট সে করে না ফোকাসের কারণে। অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি বলা হয়। আপনি যত মানুষের অ্যাটেনশন নিতে পারবেন আপনি জীবনে তত সফল হবেন। অনেক মানুষ অভিযোগ করে, আমি শুনি যে এটা পাই নাই, ওটা পাই নাই, জীবনে এটা হয় নাই, বা আমার জীবনে কিছুই হইল না, আমার কপালটাই ভালো না, নতুবা আমি কপাল পোড়া, আমি আচ্ছা, সবচেয়ে দুঃখী, আমার কেন হয় না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি হয় না, এটাই বলতে পারবে না। হাস্যকর বিষয়। আমি জিজ্ঞাসা করেছিলাম কি হয় না, কি চাইছিলা, কি পাও নাই। আসল কথাতে নাই, আসলে সে কিছু চাইতো নাই, হুম, সে চাইলে পাওয়া যায়। হুম, আপনি চাওয়ার মতো যদি চাইতে পারেন এবং চাওয়ার মধ্যে যদি আকুতি থাকে, সৃষ্টিকর্তা আকুতির কাছে অশেষ মেহেরবান, দয়াময়। সো আপনার চাওয়া যদি চাওয়ার মধ্যে যদি আকুতি থাকে এবং সত্যিকারের চাওয়া হয়, কোনো সত্যিকারের চাওয়াই অপূর্ণ থাকে না। সো আসলে কিছুই চায় না। ইনব্যালেন্স ওই যে যেটা বলছেন, ডিস্ট্রাকশন, এখন এটা চাই, কালকে এটা চাই, পরশু এটা চাই, মানে সে নিজেও জানে না যে সে আসলে কি চাচ্ছে।
লাইফের কোনো মানে মিশন নাই, ভিশন নাই। আচ্ছা, মেন্টর কেন জরুরি? এটা যদি বলতেন যে একটা মানুষের জন্য মেন্টর কেন জরুরি? আপনার কাছে কি মনে হয়? এটা আমি বলবো জরুরি না, এটা হচ্ছে মহা জরুরি। আপনি যদি ধ্বংস হতে চান আপনার মেন্টর না থাকলেই হবে। অর্থাৎ ব্যর্থ হওয়ার জন্য কিছু করার দরকার নেই, সফল হওয়ার জন্য অনেক কিছু করতে হয়। মেন্টর কেন জরুরি দেখেন, আপনি যখন ছোট ছিলেন, বা আমার কথাই বলি, আমি যখন ছোট ছিলাম আমার মা সকালবেলা উঠে বলতো, এখনো উঠিস নাই, স্কুলে কখন যাবি তুই? তুই তোর মতো অলস মেয়ে পড়াশোনা করতে পারবে না। এই যে সকালের গালিটা খেয়ে আমি স্কুলে যেতাম। এখন আপনাকে কে বলতেছে? আপনি বড় হয়ে গেছেন, আপনি ভাবতেছেন আমিই তো সব। আপনি নিজেকে ভাবতেছেন মহান, এই জন্যই আপনার ব্যাংক ব্যালেন্স মহাশূন্য হয়ে যাচ্ছে। মেন্টর না থাকলে আপনাকে গাইডস করবে কে? এই যে আমাদের চোখ খুবই পাওয়ারফুল না, আমরা সব কিছু দেখতে পাচ্ছি না, বাট এই চোখে যদি একটা পোকা পড়ে আপনি দেখতে পাবেন। একজন মেন্টরের কাজ আপনার চোখের এই পোকাটা বের করে দেওয়া। সে আপনাকে বলতে পারবে যে আপনি কোথায় কোথায় ভুল করছেন। আমি মনিটরিংয়ে কাজ করেছি, আমি মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং ম্যানেজার ছিলাম। অনেকগুলো পদবি, অনেক বড় হয়ে গেল। অনেক। সো আমাদের কাজ কি, অনেকগুলো প্রজেক্ট আমরা দেখতাম, একটা দুইটা না, অনেকগুলো। আমার ডোনারের শেষমেশ যেটা ছিল রিকোয়ারমেন্ট, পরে আমি ওই প্রজেক্টটাই দেখতাম আর কি। সো এই যে মনিটরিংয়ের কাজটা কি, একজন মেন্টর আপনাকে মনিটর করে যে আপনি কোথায় কোথায় ভুল করছেন। সে আপনার ভুলটা দেখতে পাবে, আপনি কোনোদিন আপনার ভুল দেখতে পারবেন না, কারণ আপনি আপনার চোখ দিয়ে তো দেখতে পাবেন না। মানুষ এই জন্য কখনো নিজের ভুল দেখতে পায় না। মানুষ যেটা পায় বিবেকের দংশন। ভুল করার পর সে চিন্তা করে, তার বিবেক বলে তুমি যেটা ভুল করলা, কিন্তু সে কিন্তু দেখতে পায়নি। আপনি কোনোদিনই আপনার ভুল দেখতে পাবেন না। এই জন্য একজন লাগবে যে আপনাকে দেখবে, দেখে বলবে। আয়নার সামনে দাঁড়ালে আপনি সব দেখতে পান না, একটা অবজারভার দরকার, একজন মেন্টর দরকার যে আপনাকে পুশ করবে সামনে যাওয়ার জন্য, যে আপনাকে আপনার ভালো না লাগলেও বলবে যে এটা তোমার করা উচিত। মেন্টর ছাড়াও ইটস কঠিন, লাইফ অনেক কঠিন। আপনি কি করবেন, আপনি তো জানেন না আপনার জন্য কি ভালো। এই যে আমি যেমন বলি যে অনেকে আমাকে বলে ইউটিউবে তো সব ফ্রি পাওয়া যায়, আপনি ট্রেনিং করেন কেন, আপনি এত টাকা চার্জ করেন কেন? আমি তো ইউটিউবে সব পাওয়া যায়, আপনি সফল না কেন? ইউটিউবে তো সবই পাওয়া যায়, আপনি কেন তাহলে ব্যর্থ? আপনি সফল হতে পারেননি কেন? কারণ ইউটিউবে তো কোনো গাইডেন্স নেই, যার যা মন চাইছে সে তা দিয়েছে। আমি বলি ইউটিউবে এত পাওয়ারফুল জিনিসগুলো আছে, বাট আপনি জানবেন কি করে যে এটা আপনার জন্য? কে বলবে আপনাকে এই কথা? একদম দারুণ কথা, দারুণ কথা। কেউ তো বলতেছে না, যে যার মতো। আপনি ফেসবুকে দেখেন কত ইনফরমেশন, জঙ্গল, আপনি হারাই যাবেন। এই জঙ্গলে আপনি পথ কিভাবে পাবেন? আপনার তো একজন পথ এবং প্রদর্শক ওই লাগবে। জঙ্গলের ভেতর থেকে ভালো ফলমূল সবই আছে, জ্ঞানের ভান্ডার আছে, আপনি যেটা হতে চাচ্ছেন সেটাও আছে, বাট ওই রাস্তাটা কে দেখাবে? কেউ দেখাবে না। আপনি এই জঙ্গলে হারাই যাবেন, আপনি কোন দিকে যাবেন? আপনার তো কোনো কম্পাস নেই, ম্যাপ নেই। মেন্টর ইজ দ্য ম্যাপ। ম্যাপ ছাড়া আপনি গন্তব্যে কেমনে পৌঁছাবেন? সো ম্যাপ লাগবে, কারণ ওই রাস্তা আমি পাড়ি দিয়ে আসছি। আমি লাস্ট 13.5 বছর বিভিন্ন বিজনেসে, 7 বছর আমি বিজনেসের সাথে লক্ষ লক্ষ টাকা আমি লস করেছি। ও নেয়ার অ্যাবাউট আমি কোটি টাকার লার্নিং নিয়েছি। বাংলাদেশের এমন কোনো হাই ভ্যালু ট্রেনিং নেই যেটা আমি করি নাই। ইন্টারন্যাশনাল ট্রেনিং করেছি, আমার অনেক ট্রেনার আছে। যেমন ওই যে মার্কেটিংয়ের যে জনক ফিলিপ কটলার আমার ট্রেনার, সেন গর্ডিন ব্র্যান্ডিংয়ের জনক আমার ট্রেনার, ডক্টর মার্শেল আমার ট্রেনার। সেরকম অনেক আছে, টনি রবিন্স, ড্যান লক, অনেক বড় বড় আমি ট্রেনারদের ট্রেনিং নিয়েছি। নট অনলি দ্যাট, আমি লার্নিং করতে খুব ভালোবাসি। আমি নিজেকে ঘোষণা করেছি আমি ডাইহার্ট লার্নার। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি শিখতে চাই। কোরআনের প্রথম শব্দটা কি? আমি যদি আপনাকে বলি কোরআনে যে প্রথম শব্দটা এসেছিল সেটা কি? ইকর, পড়ো। আমরা পড়ো পড়ি না। তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এই পড়ো জিনিসটা থেকে তো আমরা বেরিয়ে আসছি, আমরা তো পড়ি না। তো আমরা কিভাবে সফল হব? সফল এবং ব্যর্থদের মধ্যে পার্থক্য কি? সফলরা পড়ে, ব্যর্থরা পড়ে না। এই যে আপনি জিমের উদাহরণটা আমি একটা দিই আপনাকে, দেখেন জিমে কারা যায়? যারা ফিট, বেশিরভাগ ফিট লোকেরা জিমে। যাদের ভুঁড়ি আছে তারা বলে এত টাকা চার্জ করে। জিম ভালোই না, এটা এটা ভালো এটা কি? ভালো জায়গা না। এটা ভালো জায়গা না। যার জিমে থাকার কথা সে রাস্তায়। ফিট লোকদেরকে আপনি জিমে পাবেন, বাট যার ভুঁড়ি বেড়ে গেছে, যার বডি আউট অফ কন্ট্রোল, সে জিমে যাচ্ছে না। আমি বলি এখন হয়তো বা প্রতিটা মানুষের বাসায় একটা ওষুধের ডিব্বা আছে, কয়দিন পর ওষুধের শোকেস থাকবে, তাকে তাকে ওষুধ থাকবে। একদম একদম, মানুষ ওই দিকেই ধাবিত হচ্ছে। একটা সোজা কনসেপ্ট আছে এরকম, যে আপনি যদি খাবারকে ওষুধের মতো না খান, তাহলে ওষুধকে খাবারের মতো খেতে হবে। তো ইউ ক্যান ডিসাইড। জীবনটা আপনার, ডিসিশন কে নেবে? আপনি। আমি আপনাকে গাইড করতে পারি, আপনি চাইলে আমার কথায় চলতে পারেন, না চাইলে না চলতে পারেন। তো না চললে কী হবে? যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকবেন। ইজি কনসেপ্ট। আমি আপনার জন্য কাজ করতেছি, এখন আপনি আমার গাইডেন্স নেবেন কি না, ইটস ইউর ডিসিশন। অ্যান্ড সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে যেটা মূল পার্থক্য, সফলরা ডিসিশন নেয়, ব্যর্থরা নিতে পারে না। এখন সিদ্ধান্ত নিতে পারাটা এটা একটা গুণ, হ্যাঁ, এই গুণ সবার ভেতর থাকে না। সিদ্ধান্ত নিতে হবে। রতন টাটার একটা কনসেপ্ট আছে যে পৃথিবীতে কোনো ভুল এবং সঠিক ডিসিশন নেই। আপনি ডিসিশন নেবেন, এটাকে সঠিক প্রমাণিত করবেন। টেক দ্য ডিসিশন, মেক ইট হ্যাপেন। ইয়েস।
সো আমরা চিন্তা করি যে আমি ডিসিশন নিলে যদি ভুল হয় সমস্যা কি, না নিলে তো পুরোটাই ভুল। ব্যাপারটা এমন না আপনি চিন্তা করলেন পরীক্ষা দিলে আমি পাশ করব। সো পরীক্ষা যদি আপনি না দেন আপনি তো অটো ফেল। সো পরীক্ষা দিয়ে দেখা উচিত না। একদম একদম। সো আমি ওইটাই বলি যে ভাই ডিসিশন নেন, ভুল তো হবেই। আমি তো কম ভুল করি নাই। ভুল করেই তো এগিয়ে যেতে হবে, হ্যাঁ, আমার ভুল জীবনে থেকে শিক্ষা নিতে হবে। অনেক স্ট্রাগল, অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি জীবনে। আজকে যদি ভুল না করতাম আজকে আমি আপনার ভুল কিভাবে ধরতাম? সো ভুল করে করে এসেছি দেখেই তো আমি বুঝতে পারছি যে আপনি কোথায় কোথায় ভুলটা করছেন। আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। 13.5 বছর আমার লার্নিং এক্সপিরিয়েন্স। মার্কেটিংয়ে কাজ করেছি, সেলসে কাজ করেছি, ব্র্যান্ডিংয়ে কাজ করেছি, রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছি, ডেভেলপমেন্ট সেক্টরে। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিতে মাস্টার্স করেছি। আমি যে কী পরিমাণ ডিপ্লোমা নিয়েছি আমি গুণে বলতে পারবো না। আমার কতগুলো সার্টিফিকেট আছে একমাত্র আল্লাহ জানে, আমি জানি না। অনেক ট্রেনিং করেছি, আজ পর্যন্ত সার্টিফিকেটও উঠাই নাই। আমি সার্টিফাইড লাইফ কোচ, আমি মেন্টাল হেলথের উপর ডিপ্লোমা করেছি, কমিউনিকেশনের উপর ডিপ্লোমা করেছি। কমিউনিকেশনের উপর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমসিপিএস করেছি। সো বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিডনি থেকে আমি ব্রেন সায়েন্সের উপর পড়াশোনা করেছি। আমি হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করেছি, গভীরে গিয়েছি, গভীরে। আমি চিন্তা করছি কী আছে কী আছে। আমি যখন একটার পর একটা কাপড় খুলছিলাম আর কি রহস্যের, শেষ পর্যন্ত দেখলাম জিরো, নাথিং, কিচ্ছু নেই, একেবারে শূন্য। একেবারে শূন্য। আপনি আপনার বডির কোষের কথা চিন্তা করেন, কোষ ভাঙলে কী হবে? মাইটোকন্ড্রিয়া। তারপর আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট না, ভুল হতে পারে। তারপরে কী হবে? প্রোটোপ্লাজম আসবে, সাইটোপ্লাজম আসবে, প্রোটন আসবে, নিউট্রন আসবে, অ্যাটম শেষ। তারপর অ্যাটমকে শেষ, ইয়ে করলে জিরো। জিরো। তো আমরা তো জিরো। তাহলে আমরা এইভাবে চিন্তা করি না কেন যে আমি কি চাচ্ছি? অসুস্থ প্রতিযোগিতা, টাকার জন্য আমরা একজন একজনের জীবন নিয়ে ফেলতেছি, অশান্তি তার জীবনে সৃষ্টি করছি। ভয়। আপনি যদি এটুকু বিশ্বাস করেন আপনার রিজিক কি, কতটুকু, আপনি আপনার রিজিকের একটা দানা না খেয়ে মারা যাবেন না। সো ওয়াই আপনি মনে করছেন আরেকজন আপনার প্রতিযোগী? কেন কম্পেয়ার করছেন আরেকজনের সাথে? ইউ আর ইউনিক। আপনি ভাবতেছেন ও তো সফল, আপনি ওর থেকে বেশি সফল হতে পারেন। কাজ করেন নিজের উপরে। পৃথিবীর কোথাও ম্যাজিক নেই, আপনি ম্যাজিক। একদম, ওয়ার্ক অন একদম। ইউর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক। এটা আমার মেন্টর বলেন। একদম দারুণ দারুণ, এটাই বাস্তবতা। ম্যাজিক আমরাই। আমরাই তো ম্যাজিক। পৃথিবীতে সব থেকে সস্তা প্রাণী কে? মানুষ। মানুষ। সব থেকে দামি প্রাণী মানুষ। মানুষ। ডিপেন্ড অন আপনি আপনাকে দামি বানিয়েছেন কিনা। সো একটা মজার ঘটনা বলি। একবার আমি অ্যাপ্লিকেশন করতেছিলাম, তো আমার এক সাবঅর্ডিনেট বলছিল যে আপু আপনি অ্যাপ্লিকেশন করতেছেন কেন, আপনি তো একটা ভালো পজিশনে আছেন। আমি বলছি গরুটাকে বাজারে উঠাচ্ছি, দেখি দাম বাড়ে কিনা। এখন বাজারে না উঠালে তো আপনি বুঝবেন না যে আপনার দাম বাড়ছে কিনা। এন্ড পরে প্রমোশন হয়ে গেল, স্যালারি বাড়লো। বাজারে যখন উঠাইছে, আরেক জায়গায় যখন চাকরি হয়েছে, অর্গানাইজেশন বলছে না আপনি যান না। বাট যতদিন উঠাইনি আমাকে ভ্যালু দেয়নি। তো মাঝে মাঝে বাজারে উঠাইতে হবে, বাজারে তো গরুটাকে। উঠাইতে হবে। আমি বলি যে ভাই আপনার দাম বাড়ান। আপনার দাম তখনই বাড়বে যখন আপনি নিজেকে স্কিল্ড করবেন। আমার একটা ট্রেনিং এর নাম রাখছি কমান্ডো। 20টা ট্রেনিং রেখেছি ওখানে আমি। পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যা দরকার, কমিউনিকেশন, মাঝে লিডারশিপ। মাঝে মনে হয় না যে কিছু কিছু উদ্ভট মানুষজন এসে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কি শেখাবেন, আপনি কি হ্যাঁ, জানেন, হ্যাঁ, বলে। কত কিছুই তো বলে, পাগলে কি না বলে। মাঝে মাঝে আমাদের অনেকে এসে যায়, ট্রেনিং এর মধ্যে এসে অনেকে বলে যে আপনি এত কিছু জানেন কিভাবে। হুম। এ- আমি তো 13 বছর লার্নিং নিয়েছি। আমি বলেছি দেখো শিখলে সবকিছু সম্ভব। ওই যে একটু আগে কথা বলছিলাম, যে বোঝে সে সে খোঁজে, খোঁজে, আর যে আর যে খোঁজে খোঁজে সে পায়। সো নিজেকে যোগ্য বানাও। আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে থাকে মিতু, যে নিজেকে যোগ্য বানাও। এই একটা টপিকস এর উপর আমি অনেক ভিডিও করেছি বারবার। আমি আকাশে উড়তে উড়তে প্রায় 800 ফিট উপরে, মালদ্বীপে, তখন আমি আকাশে ফ্লাই করছিলাম। উড়তে উড়তে আমি ওখানেও আমি মাইকে ভিডিও ক্যামেরা অন করে আমি বলতেছিলাম যে নিজেকে যোগ্য বানাও, তাইলে আকাশে উড়তে পারবা। হ্যাঁ, যা কিছু চাও সব কিছু সম্ভব যদি নিজেকে যোগ্য বানাও। সো এই একটা কথার উপরই আছি। তা আমরা মানুষকে ট্রাই করছি যোগ্য বানানোর জন্য। সো ব্যক্তিগত প্রশ্নে আসবো, মিতুর জীবনে কি কোনো বাধা বিপত্তি বা এই ধরনের কিছু ছিল নাকি সোনার চামচ মুখে নিয়ে জন্ম? মিতুর যে জীবন, আমার অরিজিনাল নাম কিন্তু মিতু না। কি নাম? আমার নাম কিন্তু এমএসটি রেবেকা খাতুন। খাতুনটাও ভুল করে লেখা। মানে মানে রেবেকা সুলতানা আমার নাম ছিল, হুম। আমার টিচার ভুল করে রেবেকা খাতুন লিখেছিল। ওকে। মিতু নামটা আমার নানার দেওয়া। উনি মারা যাওয়ার পর আমি এই নামটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আমি চেয়েছি মানুষ আমাকে নতুন নামে জানুক। মিতু নামটা কিন্তু আমার সার্টিফাইড নাম না। ঠিক আছে, এই যে মিতু নামটা কেন দিয়েছি, কারণ বহুবার মরার পরে আমি যখন জীবিত হয়েছি আমার মনে হচ্ছে মিতু ইজ ওকে। বহুবার মরার পরে মানে? মরার পর মানে আমি লাইফে 5 বার মারা যেতে পারতাম। দিস ইজ মাই সিক্সথ লাইফ, অর্থাৎ বোনাস জীবন লিড করতেছি আমি। এই জন্য মানুষের কাছে আমার তেমন চাওয়ার নেই, আমি শুধু দিতে এসেছি। কারণটা কি দেখেন, আমি 5 বছর বয়সে মারা যেতে পারতাম। মানুষের কথার কারণে আমি মরে যেতে চেয়েছিলাম।
আমি রেল লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম 2 ঘন্টা। ও মাই গড! 2 ঘন্টা আমি মানে দাঁড়াইছিলাম। আত্মহত্যা? আত্মহত্যা। রেল লাইনে? রেল লাইনে 2 ঘন্টা দাঁড়ায় রইছি আমি। ছ্যাঁকা-ট্যাঁকা খেয়েছিলেন নাকি? সেকা তো অনেক খেয়েছি। সেকার তো লাইফের শেষ নেই। লাইফ ইজ আ সেকাময়। যে যত সেকা খাবে, যত বাঁকা হবে তত সোজা হবে। একদম, একদম দারুণ কথা। দেখেন একটা রডকে সোজা কিভাবে করেন? ওরে অনেক সেকা দিতে হয়, লাল করতে হয়, তারপরে লাল সোজা করতে হয়। হয়, তারপর সোজা হয়। এর আগে সোজা হয় না। এর আগে সোজা হয় না। সো আমি রেল লাইনে দাঁড়ায় আছি, আমি মারা যাবো। ডিসিশন নিয়েছি। কারণ কি? মানুষ আমাকে বলে, "আরে ও তো দেখতে ভালো না। আফ্রিকান, উগান্ডা, এরকম কণ্ঠ ভালো না, ছেলেদের মতো, ভয়েস ঠিক নেই।" কারণ আমার বাবা মানুষ বলে এগুলা? অনেক বলেছে একটা সময়। আমার বাবাও চিন্তা করছে আমার মেয়েটা কালো, বিয়ে দিতে পারবো কিনা। না, আমি তো দেখতেছি মৃত্যু তো মডেল হইতে পারতো, কেন অযথা মেন্টর হইলো? এটা তো এখন হয়েছে। কারণ এটা আপনার হৃদয়টা সুন্দর, এইজন্য আপনি সুন্দর দেখতে পাচ্ছেন। যার হৃদয় সুন্দর সে সব কিছুতে সৌন্দর্য খুঁজবে। আর যার হৃদয় কুৎসিত সে সব জায়গায় কুৎসিত তো দেখবে। তখন কি রেল আসে নাই? যখন ট্রেন রেল আসে না, লাইনে 2 ঘন্টা লেট ছিল। 2 ঘন্টা লেট? আমি দাঁড়ায় আছি, ট্রেন আসতেছে না। তারপর? তারপর আমার দাদি আসছে, নিয়ে গেছে। আমি বেঁচে গেছি। আচ্ছা, ওই 2টা ঘন্টা কি ভাবনা ছিল তখন? ভাবনা ছিল এই পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে পছন্দ করে না। আমার আমার মা আমাকে অনেক গালি দিয়েছে। তো পরে দাদি এসে বুঝায়-টুজায় নিয়ে গেছে নাকি? জোর করে নিয়ে গেছে। জোর করে? লাঠি নিয়ে আসছে মারার জন্য। মায়ের ভয় কে না পায়? মায়ের উপর কোনো ওষুধ আছে? তা ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যদি ওইটা লাইফে ওই সময়ে চলে যেতে পারতো। ওই সময় আমি চলে যেতে পারতাম। আচ্ছা, আরেকটা? ছোটবেলায় একটা 5 বছর বয়সে ডুবে গিয়েছিলাম নদীতে। নদীতে? হ্যাঁ, আমার পরে কি ফুফাতো ভাই আমাকে তুলেছিল আর কি। তুলে আনছে? ওইটা ওকে, একটা এটা বেঁচেছি। একটা। আমি ব্রেন স্ট্রোক করেছিলাম। আমার পুরা ডান পাশ প্যারালাইজড হয়ে গেছিল। আমি কথা বলতে পারতাম না। খাবার চাবাইলে খাবারগুলো এই যেটা ওই যে মুখ বাঁকায়া গেছিল, মুখ বাঁকা চোখ হয়ে গেছিল, বন্ধ, চোখ একটা বড় চোখ হয়ে গেছে। হয়ে হ্যাঁ, গেছিল। মানে এটাকেও এটা একটা স্ট্রোক বলে। এটা ব্রেন স্ট্রোক ছিল। হ্যাঁ, ব্রেন স্ট্রোক। পরে ডাক্তার বলছিল যে কিছু ভ্যাকসিন দিবে যাতে করে আমার বাম পাশটা ঠিক থাকে। আমার বাবা রাজি হয়নি। তারপরে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কবিরাজি ট্রিটমেন্ট করে আল্লাহর রহমতে সুস্থ কত হয়েছে। বছর এই এই ইয়া ছিল, এটা মানে সিম্পটম গুলো ছিল? এটা হচ্ছে 5-6 মাস তো ছিলই। ছিল। হ্যাঁ, তারপরে আমি আবার স্বাভাবিক লাইফে আস্তে ফিরে আসি। আস্তে 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 আস্তে। আস্তে ফিরে আসি। দেন হচ্ছে আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে কাজ শুরু করি 2019 সালে আমি সাগরে ডুবে গিয়েছিলাম। সাগরে? হ্যাঁ, কক্সবাজার সুগন্ধা বিচে আমি ডুবে গিয়েছিলাম। আমরা 8 জন একসাথে ডুবে গিয়েছিলাম আমার টিমের। পুরো টিম? পুরো মানে টিম 8 জন 8 একসাথে জন ডুবে গেছে? একসাথে, মানে আমরা ওখানে মজা করছিলাম। হঠাৎ করে মজা করতে করতে একটা বড় ঢেউ আসছে, টেনে নিয়ে নিছে? টেনে নিয়ে গেছে। এখন দেখি মাথার উপর পানি, পায়ের নিচেও পানি। আহা, সাঁতার টাতার জানতেন? অবশ্য সাঁতার সমুদ্রে সাঁতার জেনে লাভ হবে সাঁতার না। আমি তো সাঁতার তো আমাকে তো নামতেই দেয়নি নদীতে। ওই যে ডুবে গিয়েছিলাম, হুম, আমি তো পানি ভয় পাইতাম। হুম। ওরা আমাকে জোর করে নামাইছে। আমি বলছি, প্লিজ আমার নামায় না। ওই সময় আমার মাথায় একটা চিন্তা আসছে, লবণের পানি টানি খাইছেন? হিউজ খেয়ে পেট এই সাইজ হয়েছিল। আয়, উদ্ধার কর্মীরা উপর থেকে দেখে তারা নিয়ে এসে আমাদেরকে বাঁচাইছে। রেস্কিউ টিম মানে ওখানে ওই যে উপরে থাকে হ্যাঁ, যারা, থাকে যারা, তারা বাঁচাইছে আমাদের। 8 জনকে সেভ করেছে। 8 জনকে সেভ করতে ওকে, পেরেছিল তারা। তারপর? তারপরে আরো অনেক ইনসিডেন্ট হয়েছে, আরো বহুবার মরে যেতে পারতাম। এটা তো 3 বার বললাম। আমার ডেঙ্গু হয়েছিল, সিভিয়ার অবস্থা। মানে এমন একটা অবস্থা আমার। ডেঙ্গুতে অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ। গত 2 বছরও প্রায় লাখখানেক হুম। মানুষ আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এটা একটা মজার বিষয় হচ্ছে কি, মানে ডাক্তার চিন্তা করেছিল আমি সার্ভাইভ করব না। আমার হাজবেন্ডকে হয়তো সেই কথা বলছে। আমার হাজবেন্ড যাকে আমি ফোন দিলে কাজ করে, সময় দিতে চায় না, সেই লোক আমার হাত ধরে 3 দিন বসেছিল কেবিনে। আমি তখন বুঝতে পারছি আমার নিশ্চয়ই ডাক চলে আসছে। কারণ এই মানুষ যাকে ফোন দিয়ে আমি কাজ করতেছি, পরে ফোন দিচ্ছি, সেই লোক আমার হাত ধরে 3 দিন সে অফিস করেনি, কিচ্ছু করেনি, বসে আছে, আমাকে খাওয়াচ্ছে, ইয়ে করতেছে। আমার পাশের বেডে যে ছিল তার অবস্থা ভালো ছিল। আমার প্লাটিলেট 5000 ছিল, 5,000? একেবারে কমে গেছে, মানে মারা যাবো এরকম একটা 1.5 অবস্থা। 1.5 লাখের উপর থাকতে হয়। মানে খুবই বাজে অবস্থা। শুধু মানসিক জোরে আমি কথা বলতে পারছিলাম। আই এম মেন্টালি ভেরি স্ট্রং। সো ওইটা যেটা হয়েছিল, তখন বেঁচে গেছি। আমার পাশের বেডে যে ভালো ছিল সে মারা গেছে। যে ভালো ছিল সে মারা গেছে, আপনি বেঁচে গেছেন। আমার মনে হয় যে আল্লাহ ওর আয়ুটা আমাকে দিছে, যে যা তুই কিছু একটা করে খা। এই যে এটা একটা ইনসিডেন্ট। তারপরে আবার মানে আমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। পায়ের উপর দিয়ে গাড়ি হ্যাঁ। চলে গেছে? মানে অ্যাক্সিডেন্ট কোথায়? করতাম আর কি, রাস্তায়, এই যে মোহাম্মদপুরে। ঢাকা মোহাম্মদপুরে? হ্যাঁ, আমি ভেবেছি যে আমি হয়তো মানে গাড়িটা আমার উপর দিয়েই চলে যাবে, এরকম মনে হয়েছিল আমার। পায়ের উপর দিয়ে চলে গেছে, বেঁচে গেছি। এরকম অনেক হয়েছে। এটা 5 বার আমি বলি, এটা যে কতবার একমাত্র আল্লাহ জানে। বহুবার আল্লাহ মনে করছে যে না, তোর এই পৃথিবীতে থাকার দরকার নেই, আবার মনে করছে না তুই থাক। আমার রেখে গেছে আর কি। কারণ এই যে আজকে আপনার সাথে কথা বলতে পারছি, 15,000+ মানুষের লাইফে আমাদের ইম্প্যাক্ট আছে। আমার একাডেমি 15,000+ মানুষকে ট্রেন করিয়েছে ফ্রি অফ কস্ট, নিজের টাকা খরচ করে করিয়েছি আমি। ভাই, যারা আমাকে নিয়ে কথা বলেন আপনাদের লজ্জা হওয়া উচিত। কয় টাকা খরচ করছেন? হাজার হাজার ডলার খরচ করে আমি আপনাদেরকে শিখাইছি।
বাট বিনিময়ে যখন বলছে যে একটা ভালো ট্রেনিং করো, জীবনটাকে উন্নত করো, আপনি বলছেন আবার টাকা চাইতেছে। আবার টাকা চাইতেছেন। ফ্রি করাইছিলেন ওটাই তো ভালো। একজন আমাকে বলতেছে যে মেন্টর সব তো ভালো লাগলো, কিন্তু এখন আপনি যে পেইড টাকা ট্রেনিং করতে চাইলেন। বলতেছেন এটা তো। হুম। সো ব্যাপারটা হচ্ছে ফ্রি জিনিসটা আপনি ভ্যালু দিতে পারবেন না। আমি আপনাকে যে ট্রেনিং করাইছি, যেটা ফ্রি দিছি, ওইটা যদি কেউ ইমপ্লিমেন্ট করে, আমি বলতেছি আগামী 5 বছরে সে কোটিপতি হবে, না হলে আমার থেকে নিয়ে যাবে। করবে না, পারবেই না। ফ্রি জিনিস মানুষ নিতে পারে না। ফ্রিতে কিছু হয় না এই পৃথিবীতে ফ্রিতে কিছু নাই। আপনি যত ফ্রি দিবেন সেটা ওয়েস্ট অফ মানি। ওয়েস্ট অফ মানি, রাইট, একদম। কারণ যখন আমরা পেইড দিয়েছি, দেখেন যখন আমার পেইড ট্রেনিংগুলোতে আসে, তারা রাত Attention 3টা পর্যন্ত থাকে। ক্লাস করে, সিরিয়াস থাকে তারা। ক্লাস করতেছে, কারণ সে টাকা দিয়েছে। হুম। আমার কথা বলি, আমি একটা ট্রেনিংয়ে গিয়েছি, ওটার ফি দিয়েছি 3 লাখ টাকা। 5টা বাজতেছে, আমি চোখ এভাবে উঠাইতেছি, কি বলে একটু শুনি। মানে ঘুম নেই। হুম। একদিনের জন্য আপনি 3 লাখ টাকা দিয়েছেন, আপনি কিভাবে ঘুমাবেন? বাট আমরা খুঁজি কি বাংলাদেশের ট্রেনিং ইন্ডাস্ট্রি 199, 299, 200 টাকা, 300 টাকা। লার্নিং কেন সস্তা হবে? আজকে আপনি যদি দেখেন আমাদের শিক্ষক যারা আছে, যেটা একটু আগে আমরা কথা বলছিলাম, যে আমাদের শিক্ষকরা সবচেয়ে নিম্ন জীবনযাপন করছে, গরিবী হালতের জীবন। এর থেকে দুঃখের কি হতে পারে? এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? যে জাতির শিক্ষক গরিব, সে জাতি কেন ধনী হবে? আমার শিক্ষক যদি সাইকেল নিয়ে আসে, তাহলে আমার কি হেঁটে যাওয়া উচিত? টিচারকে আসতে হবে ফেরারি নিয়ে, মার্সিডিজ নিয়ে, রোলস রয়েলস নিয়ে, দেন আমরা বড় চিন্তা করতে পারবো। দেন মানুষের যে আপনি আকৃষ্ট হবে। আমার কাছে খুব কষ্ট লাগে জানেন, যখন আমি দেখি শিক্ষকরা 500 টাকা বেতন বাড়ানোর জন্য আবেদন করে, রাস্তায় মার খায়। রাস্তায় মার খায়। এর থেকে লজ্জার কি হতে পারে? শিক্ষকের স্যালারি হতে হবে সব থেকে বেশি। যে জাতির শিক্ষক উন্নত না, সে জাতি কিভাবে উন্নত হবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় না 200 বছর ধরে পরিবর্তন হয়েছে। আমাকে যদি বলে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি কত নাম্বার দিবেন, আমি বলবো 5 দিব। মুখস্থবিদ্যা, এই মুখস্থবিদ্যা দিয়ে জীবনে কিচ্ছু হয় না। আমাদেরকে কি শেখানো হয়? উত্তর মুখস্থ করা। এটা কোথায় কাজে লাগাবেন? আপনাকে আমি যদি বলি যে বঙ্গবন্ধু কত সালে পৃথিবীতে এসেছে, কত সালে গিয়েছে, এটা আমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলে? কিচ্ছু হবে না, এইসব জেনে এই লাভ সাল হবে আমি না। মুখস্থ করে কি করব? রবীন্দ্রনাথ কত সালে কি করেছে, তার কয়টা বই আছে, ঘোড়া নাকি শেষের কবিতা, লাভ কি আমার জীবনে? প্রশ্ন করা শেখায় না। বাট আপনি দেখেন, যেখানে যান, ইউটিউবে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে, চ্যাট জিপিটিতে গেলে প্রশ্ন করতে হবে, জীবনে যা চান প্রশ্ন করতে হবে। আপনি কোনো কিছু জানতে চাইলেই প্রশ্ন করতে হবে। সো উইদাউট কোশ্চেন আপনি কিভাবে বড় কিছু হবেন? আপনি শুধু অ্যান্সার খোঁজেন, মুখস্থ করেন। ক্রিয়েটিভ হবে কখন জাতি? অথচ উন্নত বিশ্বের দিকে তাকান, এই সিস্টেমই নেই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখনও চেঞ্জ হয় না। মানে কিভাবে আমি বুঝি না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কি করবেন? আপনি 20 বছর পড়াশোনা করে আবার শিখতে হয়, চাকরি হয় না। 11 লক্ষ বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত বেকার। তাহলে 20 বছর কি শিখলাম? 20 বছরের কি শিক্ষার কি প্রয়োজন 20 ছিল? বছর আপনাকে বড় করা হয়েছে। জীবন থেকে এই 20টা বছরের, মানে এটা কিন্তু অনেক মূল্যবান একটা সময় নষ্ট হয়ে যায়। আর ওই যে প্রাথমিক শিক্ষা, এটা আমার কাছে মনে হয় ম্যাট্রিক পর্যন্ত এনাফ, ইন্টার পর্যন্ত এনাফ। এরপরের শিক্ষাগুলো আমার কাছে মনে হয় সাবজেক্ট ওয়াইজ হওয়া উচিত। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমার বাংলা সাহিত্য পড়ার কি দরকার? এই সাবজেক্টটা কেন রাখতে হয়েছে? আচ্ছা, না, যদি কবি টবি হতে চান তাহলে সে সাহিত্য পড়ালেখা করেন আপনি। এটা তো যার যার চিন্তা চিন্তা ভাবনা। ভাবনা। এটা আমার কথা হচ্ছে, তার মনে কি চায়। সে যদি ডাক্তার হতে চায়, আমি মনে করি তাকে 5 থেকেই সায়েন্স পড়ানো উচিত। সে এমনভাবে ডাক্তার হোক যাতে সে প্রতিটা জিনিস বুঝতে পারে যে আমি কোথায় হিট করলে তার জীবনে। এই যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যায়, কারণ কি? মানুষ পড়া চোর। সে ডাক্তারি শিখতে যেও চুরি করছে, পড়ে নাই। মুখস্থবিদ্যা মুখস্থ করেছে, পড়ার জন্য উত্তর দিয়েছে, এখন মনে শেষ। থাকতেছে না, এখন আর মনে থাকতেছে না। কারণ সে যদি প্র্যাকটিক্যালি করতো। আচ্ছা আমাকে বলেন, এমবিবিএস করার পরে আবার ইন্টার্নি করতে হবে কেন? তার জীবন থেকে কতগুলো সময় নষ্ট না? তাহলে এমবিবিএস এ কি শিখাইলো তাকে? মাস্টার্স পাস করে আবার কম্পিউটার কেন শিখতে হবে? মাস্টার্সের পদ্ধতি মাস্টার্সের ভেতরেই থাকতো ওই সাবজেক্টগুলো, এই যা যা দরকার এই সাবজেক্টগুলো। 20 বছর শেখার পরে ইংলিশ বলতে পারি না আমরা, তাহলে কি ইংলিশ শেখায়? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় দাসত্ব। একদম। এমবিবিএস করার পর এই যে মানে বিজনেস, বিবিএ করার পরে সে চাকরি খোঁজে, তাহলে তার বিজনেস লার্নিং নেওয়ার কি দরকার? মানে আমি যখন এই প্রশ্নগুলো বলে, সবাই বলে যে আপনি আপনি কি প্রশ্ন করেন এগুলো? এটা তখন মানুষের কাছে উল্টা মনে হয়। বাট আমি যেটা বলছি ইটস রাইট, কারণ আপনাকে সমাজ এমনভাবে ট্রেন করছে, আপনার জীবনটা ধ্বংস করছে। একটা ফুচকাওয়ালা, সে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে, তার কোনো পড়াশোনা। রিকশাওয়ালার ইনকাম আছে মাসে 40,000 টাকা। হ্যাঁ, আর গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট 10 করে হাজার টাকার চাকরি পায় না। 10,000 টাকার বেতনে চাকরি করে। এর থেকে লজ্জার তাহলে কি এর হতে চেয়ে পারে? লজ্জার কি? না পারে কাউকে বলতে, না না পারে পারে সইতে। সইতে, মধ্যবিত্ত টাইটেল লাগিয়ে দিয়েছে। বাবা মা বলেছে আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্ত বলতে কিছু নেই। মধ্য বলতে কিছুই নাই আসলে। এটা মধ্যবিত্ত কি? এটা একটা ভান ধরা। আপনি যদি আপনার প্রতিবেশীকে জ্বালাইতে চান, আপনি কোনোদিন সফল হবেন না। আপনার পকেটে টাকা নাই, কিন্তু আপনি ভাব ধরলেন অনেক কিছু আছে, দিন শেষে আপনি তো আটকে যাবেন। আপনি তো নিজের আত্মার কাছে ছোট হয়ে গেলেন।
এই বিবেকের দংশন আপনি কতদিন ভালো কিছু করতে পারবেন? আপনার ব্রেন তো অন্য কিছু চিন্তাই করবে না। সে চিন্তা করবে, আরে তুমি তো ২ নাম্বার, তুমি তো বাটপার। নিজের সাথে মিথ্যা কথা বলতেছেন আপনি। আমি বলি বিজনেসে ৩ টা জিনিস দরকার। অনেক এবিসি শিখেছেন। আজকে আমার থেকে এবিসি শেখেন। বিজনেসে লাইফে সব জায়গায় কাজে লাগবে। অ্যাকাউন্টেবিলিটি, আমাদের মধ্যে দায়বদ্ধতা নেই। এ ফর অ্যাকাউন্টেবিলিটি, বি ফর বিলিভ, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন, অ্যান্ড সি ফর কনসিস্টেন্সি, লাগাতার কাজ করে যেতে হবে। সফলতা এটা না যে আপনি সফল হবেন, সফলতা এটা সফল না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়া। একদম অ্যাবসোলিউটলি। এটাই মূল মন্ত্র। আমরা এই কাজটা করি না, আমরা হাল ছেড়ে দিই। একটু কিছু হলে ফেল করি, আমাদেরকে শেখানো হয় বিকজ অফ আমরা কনসিস্টেন্সি না। হতেই তো দেয় না। একবার না পারিলে দেখো শতবার শিখেছি, বাট আমরা কি করি, একবার ২ বার ৩ বার শেষ। আজকে থমাস আলভা এডিসনের নাম কেন উদাহরণ দেওয়া হয়? একবার করেছে, ২ বার করেছে, ১০ বার, ১০০০ বার, ২০০০ বার, 10,000 টাইমস। হাজার। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি তো অনেকবার ব্যর্থ হয়েছে, সে বলছে না আমি অনেকগুলো পদ্ধতি ট্রাই করছি যেগুলো কাজ করেনি। ব্যর্থ বলে কিছু নাই, ব্যর্থতা পদ্ধতি। বলে কি আছে? ইটস লার্নিং, ওগুলো ফিডব্যাক। এপিজে আব্দুল কালাম কি বলছে? ফেল মানে কি? ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং। আপনি শেখার চেষ্টা করছেন, এই জন্য তো ফেল করছেন। এটাকে বলে দৃষ্টিভঙ্গি অ্যাকচুয়ালি। আপনি কিভাবে দেখছেন? হুম, কেউ দেখছে এটা ফেল মানে হচ্ছে পরাজিত, আর কেউ দেখছে যে ফার্স্ট লার্নিং অফ অ্যাটেম্প। হুম। সো এটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। So, আপনি জীবন বদলাতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা বারবার বলে যাই, বাট মানুষ শোনে তার না। মতোই থাকে, শোনে কারণ না। এটা তো ফ্রিতে সে পেয়েছে। আচ্ছা, পানির মূল্য মানুষ দিতে পারে, অথচ আপনার জীবনের জন্য এসেনশিয়াল। এই পানি আপনি কিনে খাচ্ছেন ২০ টাকা দিয়ে, ফ্রিতে ছিল বাসায়। এই মার্কেটিংয়ের কারণে এখন কিনে খাইতে হচ্ছে। এক মাথা মোটা লোক এসে চিন্তা করলো পানি বিক্রি করব, এটাকে প্যাকেজ করে বিক্রি করে দিল বোতল করে, অথচ আপনার ঘরে পানি ছিল ফ্রি, আপনি টাকা দিয়ে কিনে খাচ্ছেন। এখন মনে হয় যে বোতলে পানি না খাইলে মান সম্মান থাকে না। আপনি ইয়েতে যান, আপনি 5 স্টার হোটেলে গেলে কি আপনাকে নর্মাল পানি দিবে? আপনি বলবেন যে একটা হাফ লিটার, অথচ এই পানিটা ফ্রি ছিল মার্কেটিংয়ের কারণে। আপনার জীবনে যা কিছু, যে আজকে যত পোশাক আমরা পড়ছি, এগুলো মার্কেটিং। আগে মানুষ গাছপাতা পড়তো, পশুর ছাল পড়তো, এগুলো কই থেকে আসছে? মার্কেটিংয়ের কারণে। মার্কেটিং, এইচ আর এভরিথিং মার্কেটিং। মার্কেটিং ছাড়া কিচ্ছু হয় না, নাথিং এলস। আজকের এই সভ্যতা মার্কেটিংয়ের কারণে, সব কিছুই মার্কেটিং। সো আমরা যতক্ষণ নিজেকে বদলাবো না, আমাদের জীবন কোনোদিন বদলাবে না। এই জন্য আমি বলি ট্রান্সফর্ম ইউর সেলফ, ট্রান্সফর্ম ইউর লাইফ। নিজেকে না বদলালে কিভাবে আপনার পৃথিবী বদলাবে? আমাদের যে প্রবলেমটা, আমরা সবাইকে বদলাতে চাই, নিজেকে বাদে। নিজেকে বাদ দিয়ে। বিখ্যাত একজন ব্যক্তি আছে যাকে বদলালে সব বদলে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি তাকে দেখতে পাবেন। বিখ্যাত মানুষটাকে আয়নায় দেখা যায়। হ্যাঁ, সেটা আপনি নিজে। আমাদের জীবনে 5টা সি আমাদেরকে ধ্বংস করে। নাম্বার 1, কমফোর্ট জোন। কমফোর্ট জোনটা কি? আমাদের ব্রেন অলওয়েজ সার্ভাইভাল মুডে থাকে। আপনি বডিগার্ড ছবিটা দেখেছেন কি? হুম। সালমান খানের নাম থাকে লাভলি সিং। ওর কাজ কি ছিল? কারিনাকে সেভ করা, বাঁচায় রাখা। আপনার ব্রেন সারাদিন আপনাকে বাঁচাইতে চায়, অলওয়েজ বাঁচাচ্ছে। আপনি তার কথা শুনতেছেন না। শুরুতে যেটা বলছিলাম, এটা ছেড়ে দেন, রিস্ক নেন। মরে যাবেন আপনি, রিস্ক নিলেও মরবেন, না নিলেও মরবেন। পৃথিবীতে কয়দিন থাকবেন? কমফোর্ট জোন থেকে বের হতেই হবে যদি তারপর- সফলতা চান। নাম্বার 1, ক্রিটিসিজম, সমালোচনা করা। খুব ভালোবাসি আমরা। অন্যের সমালোচনা করতে কি যে একটা পৈশাসিক মজা, শান্তি লাগে, কলিজাটা ঠান্ডা হয়, ঠান্ডা হয়। কারণটা কি? কারণ হচ্ছে আপনি ওটা করতে পারেন নাই, তাকে বকে একটু শান্তি লাগতেছে। এটা করা যে কি পরিমাণ নিকৃষ্ট পাপ, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এইটা যতদিন আপনি ছাড়বেন না, আপনি বড় হতে পারবেন না। আপনি সমালোচনা করছেন মানে কি? সে সামনে, আপনি পিছনে, নিজেকে ছোট করছেন। আপনি নিজেকে ছোট করার কোনো রাইটসই তো আপনার নাই। তার যা আছে আপনারও তাই আছে। আচ্ছা, প্রতিটা মানুষ সেম না, হাত পা সব কিছু সেম না। প্রবলেমটা কই? এখানে, লার্নিং। এখানে আপনাকে ঠিক করতে হবে এই জায়গা। মেশিন তো এখানে। আপনি সব জায়গায় চেষ্টা করতেছেন, ভালো দামি জুতা কাপড় পরতেছেন, আপনার ব্রেনে কিচ্ছু নাই। গন্ধ, দুর্গন্ধ, ডাস্টবিন। এই জন্য আপনি সমালোচনা করছেন, কারণ আপনি নিজে করতে পারছেন না। নাম্বার 3, কম্পেয়ার করা, অন্যের সাথে তুলনা করা। এটা আমার মনে হয় সবচেয়ে বড় ডিজাস্টার হয়। একটা মানুষের লাইফ নষ্ট হয়ে যায় এই কম্পেয়ার মোডে যারা থাকে। তারা হ্যাপি হতে পারে না। কার্স। নাম্বার 4, অভিশাপ দেওয়া, আরেকজনকে অভিশাপ দেওয়া। আমার বস কেন মরে না? এই বেটা কেন চাকরি যায় না? আমি বস হবো। অমুক জনের বিজনেস কেন ভালো চলে? অন্যের ক্ষতি কামনা অন্যের করা। ক্ষতি, এই যে অভিশাপ, এইটা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসবে। গৌতম বুদ্ধের একটা গল্প আছে, মনে আছে কিনা দেখেন। গৌতম বুদ্ধকে একটা লোক খুব অপছন্দ করে। তো ওই লোক ওনার কাছে গেছে, যে ওনাকে ইচ্ছা মতো গালি দিচ্ছে, আপনি ফালতু, আপনি বাটপার, ঘর ছেড়েছেন, সংসার ছেড়েছেন, অনেক মানুষকে বের করতেছেন, ইচ্ছা মতো গালি দিচ্ছে। অনেকক্ষণ দিয়েছে। গৌতম বুদ্ধ চুপ করে শুনতেছে। শোনার পর উনি বলতেছে, আপনার কি শেষ হয়েছে? বলছে হ্যাঁ।
বলছে ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে গিয়েছেন বিয়ে খাইতে, যে দেখতেছেন বিয়েটা ভেঙে গেছে, একটা গিফট নিয়ে গেছিলেন, কি করবেন? বলছে আমি এটা নিয়ে বাসায় যাবো। বলছে এতক্ষণ যা বললেন কিছুই নিলাম না। তার মানে কি আপনারটা আপনার উপর আবর্তিত হবে। আপনি কাউকে অভিশাপ দেওয়া মানে কি? সে যদি যোগ্য না হয় আপনার উপর আসবে। রাইট। এই যে বিষয়গুলোর মধ্যে আমরা আটকে যাই, এই যে আমরা কমপ্লেন করি, আমরা কমফোর্ট জোনে থাকি, কম্পেয়ার করি, ক্রিটিসিজম করি, এগুলো কি আমাদের জীবনে অভিশাপ? একদম। যেমন 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 গাছ বপন হচ্ছে হুম। সেটা তেমন ফল অ্যান্ড আসবে। নাম্বার 5 এটা কেউ বলবে না আপনাকে। এটা হচ্ছে কারেকশন। সবাইকে কারেক্ট করতে চাই আমরা, নিজেকে কারেক্ট করি না। নিজেকে কারেক্ট করি না। আমার কথা হচ্ছে উনি কেন ঠিক হলো না? আপনি ভুল করছেন এটা ব্যাপার না। মানে আমরা নিজের বেলায় উকিল হয়ে যাই। আমার ভুল ছিল না বা আমার এত দোষ নেই, আমি হয়তো ভুল করে ফেলছি, বাট অন্য কেউ হলে তাকে শাস্তি দেওয়া, এই ভুল তুমি কেন করছো? আর যখন আমার ভুল হয় আমি তো ইচ্ছা করে করি নাই। পৃথিবী থেকে সব থেকে সাধু মানুষটা কে? আমি নিজে। আমি তো সাধু, দুধে দেওয়া তুলসী পাতা, আমার কোনো ভুল নেই। আমি ভুল করলে এটা হয়ে গেছে, আর অন্য কেউ করলে কেন করলি? তোর এই শাস্তি পাওয়া দরকার। সো যখন আপনি অন্যকে কারেক্ট করতে যাবেন, আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন না, নাথিং এলস। কারণ আপনি যেটা করতে যাচ্ছেন আপনার ধরার ছোঁয়ার বাইরে। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কন্ট্রোলেবল আর একটা নন কন্ট্রোলেবল। সো আপনাকে বুঝতে হবে কোনটা আপনার কন্ট্রোলে আছে, সেটা পরিবর্তন করেন। আমরা দেশ পরিবর্তন করতে চাই, সরকার পরিবর্তন করতে চাই, আমরা চাই যে কেন হচ্ছে ইরানে যুদ্ধ হচ্ছে বন্ধ করতে চাই, ফিলিস্তিনে কেন মানুষ মারতেছে বন্ধ করতে চাই। আপনার ভিতরে যে সারাদিন যুদ্ধ হচ্ছে, ব্যর্থতার যুদ্ধ, অলসতার যুদ্ধ, প্রকাশনেশনের যুদ্ধ, এগুলো কখন বন্ধ করবেন? এই যুদ্ধের কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে এখন জামা কাপড় কিনতে গেলেও যুদ্ধ লাগে যে কিনবো না কিনবো না। আপনি যদি প্রাইস ট্যাগ দেখা ছাড়া প্রোডাক্ট কিনতে পারেন তখন মনে করবেন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি। বাট যদি চিন্তা করে যেটা কিনলে কি হবে, ইউ আর পোর। ড্যাম শিট, আপনি একজন মানে নিকৃষ্টতম গরিব যার নিজের জন্য সামর্থ্য হয় না। সো দ্য দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, এই বইটাতে একটা কথা বলা আছে যে নিজেকে পে করুন। আমরা নিজেকে পেমেন্ট করি না। আপনি যে ইনকামটা করতেছেন তার একটা অংশ নিজের জন্য রাখুন এবং এটাকে ইনভেস্ট করুন, সেখান থেকে টাকা আসবে। আমার মানি এক্সেলেন্সেস কোর্স যেটা আছে, আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিক শিখাই না। মানি ম্যানেজমেন্ট আমি কেন শেখাবো? আমার কাছে অ্যাডভান্স আছে। সো আমি পুরাতন কোনো কিছু শেখাই না। মানুষ শেখাই টাইম ম্যানেজমেন্ট, আমি শেখাই না। আমি শেখাই টাইম এক্সিলেন্স। কারণ টাইম ম্যানেজ করা যায় না। আপনি টাইম কীভাবে ম্যানেজ করবেন? ছোটোবেলায় বহু চেষ্টা করছেন, রুটিন করছেন না, ফলো করতে পারছেন? অনেকেই রুটিন করে 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 খাতা লাল করে ফেলে, দিন শেষে রেজাল্ট জিরো। কারণ টাইম ম্যানেজ করা যায় না। ম্যানেজ করতে হয় প্রায়োরিটি। কয়টা কাজ করবেন লিখে ফেলেন, করে ফেলেন। যা আছে মাথায় তা লিখুন খাতায়, একদিন পাবেন চেকবুকের পাতায়। So আমরা এটা নিয়ে কাজ করি না। আমরা সবসময় চিন্তা করি কি জানেন, যে কেউ যদি দিয়ে যেত, আমার যদি কপাল ভালো হতো। পেয়ে যাওয়া মানে কিছু না করে পেয়ে যাওয়া, যদি আমরা- পেয়ে যাই খুব ভালো লাগে, কিছু করব না, মানে বিনিময় মানে আল্লাহর হস্তে আসুক, হ্যাঁ, অটো ভাগ্য। কিছু ভাগ্য কেউ এসে দিয়ে চলে যাক আমারে কিছু। আমাদের স্বপ্ন কি থাকে জানেন? ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম যদি একটা টাকার ব্যাগ পাইতাম। আমার মনে হয় না এমন এমন কোনো মানুষ আছে যে এই স্বপ্নটা দেখে না। যদি একটা স্বর্ণ পাইতাম বা স্বর্ণের খনি পেয়ে যেতাম। খনি পেয়ে যেতাম, কিছু একটা গাইবি কিছু একটা হয়ে যেত হ্যাঁ, লাইফে। যদি মনে করেন যে পাখা থাকতো উড়ে বেড়াইতাম। কত রকম যে উদ্ভট চিন্তা ভাবনা, বাট এই সব কিছুই সম্ভব। আপনি টাকার খনি তো আছে আপনার, এই যে এখানে মাইনিং করেন না। আপনি দেখেন আমার বাড়িতে দিনাজপুর, ওখানে বড় প্রক্রিয়া আছে, কয়লা উত্তোলন করে। কয়লা উত্তোলন হয়। তো এই কয়লা কিন্তু বাঙালিরা উত্তোলন করে। কারা করে? কিন্তু টেকনোলজি ব্যবহার হয় জাপানের। তারা নিয়ে যায় বেশিরভাগ, 80% 70% তারা নিয়ে যায়। আমাদের মাইনিং করার পদ্ধতি নেই। আপনার ব্রেনে স্বর্ণ, জহরত, হীরা সব কিছু আছে, আপনি মাইনিং জানেন না। সো আমাদের দেশের জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছে, আমাদেরকে দিচ্ছে সামান্য। কারণ কি? আমরা মাইনিং করতে জানি না, ওরা মাইনিং করতে জানে। কাজ কিন্তু আমার লোকেরাই করতেছে। আপনি KFCর কথা চিন্তা করেন, আমেরিকান ব্র্যান্ড। তো ওরা কি করে? মুরগি আপনি এখানে কামড়াচ্ছেন, আমার দেশের মুরগি আমার দেশের ছেলে বানাচ্ছে, টাকা চলে যাচ্ছে আমেরিকার কাছে। আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো চিন্তা করেন। আমি যদি আপনাকে কয়েকটা ব্র্যান্ডের কথা বলি, আপনি বলবেন লাক্স, লাইফ বয়, পেপসোডেন্ট, এগুলোই বলবেন। এগুলো কি আমাদের? আমাদের নিজস্ব কোনো বড় ব্র্যান্ড নেই, তেমন কোনো নেই। আমরা সব কিছু বাইরের জিনিস ইউজ করি। কারণ কি? আমরা সারা জীবন চাই যে রেডিমেড, নিজে তৈরি করতে চাই না। আমি বলি যে ভাই কনজিউমার হওয়া বন্ধ করেন, ক্রিয়েটর হন। আমরা ক্রিয়েটর, আমরা যারা ট্রেনার বা শিক্ষক, মেন্টর, তারা ক্রিয়েটর, আমরা ক্রিয়েট করি। আচ্ছা, আমার একটা কোর্স আছে চ্যাম্পিয়ন, এটা কি কেউ চিন্তা করছে? আমি বানাইছি। চ্যাম্পিয়নে কি শেখান? চ্যাম্পিয়ন আমি শেখাই ব্রেন এক্সিলেন্স।
মানি এক্সিলেন্স, টাইম এক্সিলেন্স, রিলেশনশিপ এক্সিলেন্স। চারোটাই গুরুত্বপূর্ণ, চারোটা। কারণ আমি চিন্তা করছি কি জানেন, যে আমি শুধু যদি ব্রেন শেখাই, মানুষ বাকিগুলো পারবে না। সেটা আবার কোথায় শিখতে যাবে? আর সে আমার মতো কি শেখাইতে পারবে? পারবে না তো। কারণ আমার উদ্দেশ্যটা কি? আপনাকে দেওয়া। আমার ক্লাসের স্টুডেন্টরা বলছে যে আপনার টাইম এক্সিলেন্সের টাকা যদি আমার থেকে 1 লাখও নিতেন আমার লস হতো না। এটা আমার স্টুডেন্টের কথা। চিন্তা করেন, আমার স্টুডেন্ট বলছে একটা ক্লাসের ফি যদি আমি 1 লাখ নিতাম তার লস হতো না। তাহলে আমি কি শেখাই? আমি জানি না আমি কি শেখাই, বাট যা শেখাই তাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে। আমি বলবো আমার টাইম এক্সিলেন্স কোর্সটা যদি কেউ করে তার দিন হবে 3 দিন। এখন আপনার দিন একটা, বাট তখন হবে 3 দিন, কারণ আপনি একদিনে 3 দিনের কাজ করবেন। এখন বলেন সেটা কি? হোয়াট ইজ দ্য সিক্রেট? সিক্রেটটা তো কোর্সে আসতে হবে। Then আপনি কোর্সে আসতে হবে, রাইট। কারণ আমি তো একটা 4 ঘন্টার ক্লাস আপনাকে এখানে বোঝাইতে পারবো না। না, আমি যেটা বলতে পারি যে আপনি প্রায়োরিটি ম্যানেজ করেন, একদম সোজা হিসাব। সুস্থ থাকার জন্য 2টা শব্দ যথেষ্ট। আচ্ছা মিতু, আমি যদি আপনাকে বলি যে এখন যে সামাজিক একটা ব্যাধি, হুম। মানসিক বিকৃতি, হুম, হুম। এই যে সমাজে এত অন্যায় অবিচার বেড়ে যাচ্ছে, এত খুন, জখম, ধর্ষণ বা বিভিন্ন, আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় যে মানে মানসিকভাবে অসুস্থ রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। হুম, হুম। ঠিক আছে? ডিপ্রেশনের রোগী পৃথিবীতে ডিপ্রেশন, হ্যাঁ, হতাশা, নিরাশা অনেক, বা অনেক এগুলো বেড়েছে। থেকেই কিন্তু এগুলো ক্রাইমগুলো তৈরি হয়। অনেক বেশি। আর ড্রাগসও আছে এর সাথে, হুম, এটার সাপোর্ট দিচ্ছে। এগুলো নিয়ে কি কখনো ভাবেন যে এটা কি সমাজে ওই কিভাবে জন্যই কি তো করা ব্রেন যায়? ওয়াশ করি আমি। আমি ব্রেন কেন ওয়াশ করি? আপনার মাথায় এই চিন্তাই তো আসবে না। আপনি Right. যদি একটা ডাইহার্ড ভালো মানুষ হন, আপনি তো খারাপ কাজ করতে পারবেন না। আমি আপনার ব্রেন থেকে যত নেগেটিভিটি আছে এগুলো বের করে দিচ্ছি। আমি আপনাকে আল্লাহর রহমত দেখানোর চেষ্টা করতেছি। আপনি সারাদিন সমস্যা খোঁজেন, আমি আপনাকে সমাধান দিচ্ছি। মানে আমরা কি খুঁজি? আমরা খুঁজি যে সমস্যা কই? ঝামেলা কি? সারাদিন আপনার ব্রেন সমস্যা খোঁজে। ব্রেনের একটাই কাজ সমস্যা খোঁজা। ডিউটি দিয়ে দিচ্ছেন আপনি। হ্যাঁ, ওই যে লাভলি সিং তার কাজ কি? যে আপনার জীবনে যাতে কোনো সমস্যা না হয়, সে সমস্যা খুঁজবে। অ্যান্ড মজার বিষয় সে এতটা জঘন্য এবং খারাপ, আপনার জীবনে কোনো সমস্যা না থাকলে সে বলবে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। সমস্যা নাই কেন? সমস্যা সে তৈরি করে, আপনার ব্রেন নিজে থেকে সমস্যা তৈরি করে। এমন অনেক হয়েছে না যে কেন ভালো লাগে না আপনি নিজেও জানেন না, হুদাই ভালো লাগতেছে না। কারণ ছাড়া। কেন ভালো লাগতেছে না আপনি চিন্তা করছেন, কিরে আজকে ভালো লাগতেছে না কেন? কিছুই ঘটেনি আপনার জীবনে কিন্তু ভালো লাগতেছে না। আমার কাছে যেটা মনে হয় যে সেলফ টক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিংস। এবং আমাদের যেহেতু আমাদের ব্রেনে প্রায় নিয়ার অ্যাবাউট 60,000 এর মতো থটস আসে এভরিডে, কাছাকাছি হয়তো 45 থেকে হ্যাঁ, ওইটা ডিপেন্ড করে। 45 এটা বলা ডিপেন্ড করে। হচ্ছে 7,000 থেকে 70,000 হ্যাঁ, পর্যন্ত। 7,000 থেকে 70,000 ধরে নিলাম। যদি এরকম থটস আসে, তার মধ্যে আমি আমাকে কি মেসেজ দিচ্ছি, নিজের সাথে নিজে কি বলছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। হুম। সেলফ টক যেটাকে বলে, আমরা ম্যাক্সিমাম সমাজের অনেক মানুষ আমরা এটা অনেকে হয়তো বোঝেই না যে সে নিজেই সারাক্ষণ একটা নেগেটিভ চিন্তা তার ভেতরকে পুশ করছে, হুম। এবং একটা পর্যায়ে রেজাল্ট তো ওটাই হচ্ছে। আমের চারা দিয়ে তো আর জাম গাছ হবে না। আমি একটা মজার কথা বলি। ব্যাপারটা হচ্ছে আপনার বাসায় 2 জন লোক আছে। একটার নাম হচ্ছে রহিম, একটার নাম করিম। আপনি সারাদিন যদি রহিমকে ডাকেন কে আসবে? রহিমই আসবে। আপনি সারাদিন বলছেন সমস্যা, সমস্যা, ভেজাল, ভেজাল। তা আপনার জীবনে কি আসবে? ভেজাল আসবে। আপনি সারাদিন যদি টাকা করতেন, আপনার জীবনে টাকা আসতো। কারণ আপনার একদম, ব্রেন ওইটা নিয়ে একদম। চিন্তা করতো। আপনি আপনার ব্রেনকে কি দিচ্ছেন? তার সাথে আপনি কি কথা বলতেছেন? আমরা বলি সেলফ টক ইজ দ্য সিড অফ সাকসেস। সফলতার জন্য নিজের সাথে কথা বলা জরুরি। রাইট, এটা মানুষ বীজ। মানুষ হচ্ছে এমন একটা জিনিস, সে সারা জীবন অন্যের সাথে কথা বলতে চায়। বাট পৃথিবীর শ্রেষ্ঠ মানব যে সে নিজে, তার সাথে কথা বলে না। কেন হচ্ছে মুনি ঋষিরা দিনের পর দিন চুপ থাকে, নিজেকে জানে? নো দাই সেলফ, সক্রেটিস একটা কনসেপ্ট দিয়ে গেছে। আমরা তো নিজেকেই জানি না। আমি যদি প্রশ্ন করি যে আমি কে, হু এম আই, আমি আসলে কে? আমি বলি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার মন। আমিটা কে? আপনি সেই সত্তাটা, সেই লাইটটা, সেই আলোটা যেটা চলে গেলে সব শেষ। মহারিষি রমনার একটা গল্প আছে। সো রমনা যখন ছোট, তার বাবা মারা গেছে। সে কোনোদিন মৃত্যু দেখে নেই। সো কি করেছে সে? তাকে সবাই ডাকছে যে আসো, তোমার বাবা মারা গেছে। সে যে দেখতেছে তার বাবা শুয়ে আছে। সে বলতেছে, তোমরা মিথ্যা কথা বলতেছো কেন? বলছে, কি হয়েছে? আমার বাবা তো শুয়ে আছে। বলছে, না, তোমার বাবা দেহ ত্যাগ করেছে। তাহলে বাবা কই? বাবা কই? দেহ ত্যাগ করেছে। তার মনের মধ্যে একটা মৃত্যুর ভয় ঢুকে গিয়েছিল। তারপরে সে দিনের পর দিন চিন্তা করছে আমি তো মারা যাবো, ভয় পাচ্ছিল সে। তারপরে এরকম করতে করতে সে নিজেকে খুঁজে পেয়েছে। আমি সেই সত্তা যাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। আমি বলি যে আপনি আকারের মধ্যে নিরাকার। নিরাকার, ইয়েস। আমরা এই যে একটা বডি আছে না আমাদের, এটা কি? আকার। আকার, যাতে মানুষ আমাদেরকে দেখতে পায়। বাট আপনি ওইটা যেটা কেউ দেখতে পায় না। ওটা হচ্ছে নিরাকার। আপনার কোনো সীমা নেই, আপনি অসীম। আপনি এখনই চোখ বন্ধ করেন, আপনি সুইজারল্যান্ড যান, দেখেন আপনি যেতে পারবেন। আমেরিকায় যান, যেতে পারবেন। আপনার ব্রেনের থেকে আপনার হৃদয়ের ক্ষমতা হচ্ছে 5,000 গুণ বেশি। ইমাজিনেশন। আইনস্টাইন কি বলছে?
সপ্তম আশ্চর্য বলছে না অষ্টম আশ্চর্য বলছে ইমাজিনেশন। পাওয়ার অফ ইমাজিনেশন হচ্ছে মানে একটা ইউনিভার্সাল পাওয়ার। হুম আপনি চোখ বন্ধ করে যত কিছু দেখতে পাবেন, চোখ খুলে তত দেখতে পাবেন না। কারণ আমরা দৃষ্টিশক্তিতে দেখতে পাই 0.0035%, যা দেখতে পাই না তা হচ্ছে 99.9965%। সো আপনি যদি এই কথা বলেন যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরু বচনে, তাহলে আপনি কিছুই দেখেন না, কিছুই দেখেন, অন্ধ। চোখ থাকিতে অন্ধ। সো হেলেন ক্লেয়ারের তো কথা মনে আছে, উনি তো অন্ধ ছিলেন। উনি যে পরিমাণ বই লিখে গেছেন, উনি কি বলছে, যার স্বপ্ন নেই সে আরো বড় অন্ধ, যার ভিশন নেই। যে চোখে দেখে না, চোখ না থাকা সমস্যা না, যার ভিশন নেই তার থেকে বড় অন্ধ আর কেউ নেই। আমাদের তো কোনো মিশন নেই, ভিশন নেই, কিচ্ছু নেই, গোল সেটিং নেই। আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি সফল। আপনি কি চান? নাম্বার 1, আপনি কেন চান? কিভাবে চান? কোনো রিটেন ডকুমেন্ট আছে? নাই। 80% মানুষের জীবনে কোনো লিখিত গোল নাই। 10% মানুষ লেখে, তার মধ্যে 5% মানুষ বাস্তবায়নের চেষ্টা করে, 1% মানুষ সফল। আপনার তো কোনো লিখিত গোল নাই, আপনি কি চান? অনেক মানুষের তো পারপাসই নাই, কোনো বোঝেই person, না, কোনো objective যে নেই। তার কোনো অবজেক্টই নাই, কোনো পারপাস নাই, সে কি চায় সে নিজেও জানে না। জীবনের উদ্দেশ্যটা কি? আমরা কিন্তু ভুলে যাই। আমি যদি একটু কোরআনের দিকে ফিরে যাই, দেখেন আল্লাহ কি বলছে? সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ভালো কাজের নির্দেশ দিয়েছে এবং সবর, ধৈর্য ধরেছে। এই 4টা ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না। তো আমাদের মধ্যে কি এই জিনিসটা আছে? আমরা মানে অধৈর্য, ওয়েট করতে পারি না আমরা। অপেক্ষা করা আর বিষ খাওয়া একই লাগে। যে ভাই অপেক্ষা করার থেকে মরে যাওয়া ভালো। সো এই আমরা অপেক্ষা করতে পারি না। বাট আপনার সফলতার জন্য অপেক্ষা করতে হবে। বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। থিঙ্ক রিচ অ্যান্ড গ্রো রিচ। আসলে হেরে যায় না, তারা হাল ছেড়ে দেয়। হ্যাঁ, আমি বলি যে স্বপ্ন মারা যায় না, আপনি গলা টিপে হত্যা করেন। ইউ আর দ্য কিলার অফ ইউর ড্রিম। যেদিন আপনার স্বপ্ন মরে গেছে সেদিনই তো আপনি মারা গেছেন। হয়তো বা 70 বছর বয়সে আপনাকে দাফন করা হবে। স্বপ্ন নেই, আপনার বেঁচে থাকার কি আছে? আপনি দায়বদ্ধ একটা জীবন পার করছেন, যে কিছু দায় আছে, ছেলে মেয়েকে পড়াইতে হবে, বড় করতে হবে। এর জন্য আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আপনি কি জীবিত না জীবন্ত? আমরা হচ্ছে অনেকে জীবিত মৃত। তাকায় থাকে। হ্যাঁ। আমরা জীবিত মৃত। আমরা আসলে জীবিত না, আমরা জীবন্ত মৃত। আমরা একটা জীবন্ত লাশ, যাকে কবরস্থ করা হয় নাই। পৃথিবীর সব থেকে দামি জায়গা কোনটা বলেন তো? কবরস্থান। যেখানে হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের আইডিয়া মারা গেছে, এক্সিকিউশন করে নাই, প্রকাশ করতে পারে নাই। মানুষ কি বলবে, লোকে কি বলবে? আমাদের একটা ব্যারাম আছে, ব্যাধি, ভয়ঙ্কর মারাত্মক ব্যাধি। মানুষ কি বলবে? আমি যখন শুরু করি অনেকে অনেক কিছু বলছে। আমার হাজবেন্ড বলছে তুমি কথা বলবে, মানুষ কি ভাববে? আমার বউ কথা কয়। পরে আপনার হাজবেন্ডকে কি বলছেন আপনি? আমি তাকে বলছি যে তোমার জীবনে সফলতা কাকে দিবা তুমি? বলছে তোমার জন্যই তো আমি সফল। কেন? বলছে, তুমি তো সবসময় আমাকে বলো এটা করো, ওটা করো, ওটা করো, তাহলে তুমি কি চাও না আরো কিছু মানুষ সফল হোক? দেন হি রিয়েলাইজ যে আসলেই তো, যে আমি যদি সফল হতে পারি। আমার হাজব্যান্ড যখন প্রথম চাকরি শুরু করে, সে প্রথম বছরে টার্গেট অ্যাচিভ করতে পারে নাই। বাট আমার বিয়ের পর সে টার্গেট অ্যাচিভ করছে 1 লাখ টাকা ইনসেন্টিভ পাইছে এক্সট্রা। মাশাআল্লাহ, তো চিন্তা প্রপার করেন, গাইডলাইন। আমি তাকে অলওয়েজ পুশ করি। আমি তাকে বলি যে তুমি আসলে কি চাও? সে হতে চায় না, সে প্রমোশন চায় না। আমি তাকে বলি যে তোমার মান সম্মান নেই, এই পজিশনে কতদিন চাকরি করবো, লজ্জা লাগে না? তাকে আমি খোটাই তাকে, এই যে আপনার কেন মেন্টর লাগবে, যে আপনাকে কেউ একজন পুশ করতে হবে। ডেফিনেটলি। মানুষ অর্ডার পছন্দ করে না। আমরা মানুষকে অর্ডার করতে চাই, অর্ডার পছন্দ করে না। মানুষ রিমেম্বারেন্স পছন্দ করে। আপনি মনে করিয়ে দেন। বেশিরভাগ মানে যারা বস হয় তারা লিডার কেন হতে পারে না? কারণ তারা বলে কি এটা করনি কেন, ওটা করনি কেন। আপনার কাজ তাকে মনে করিয়ে দেওয়া যে তোমার তো এটা করার কথা, 4টার মধ্যে দেওয়ার কথা। বাট আমরা কি বলি? আমরা ওয়েট করি যে ও না দিক, আজকে ধরবো। তারপর বলবো এই আপনি এই কাজটা কেন করেন নাই? আপনার উচিত কি ছিল 1 ঘন্টা আগে তাকে বলে দেওয়া যে হাসান সাহেব আপনি কেন রিপোর্টটা দেন নাই, বা আপনার তো রিপোর্টটা দেওয়ার কথা ছিল, একটু প্লিজ তাড়াতাড়ি দেন। এই কাজ আমরা করি না, আমরা ওয়েট করি যে টাইম পার হোক, ওই ব্যাটারে আমি দেখে ছাড়বো। কীরকম নিকৃষ্ট মন মানসিকতা! ওই যে পৈশাচিক আনন্দ, অন্যকে ছোট করতে পারার, অন্যকে ছোট করতে পারার একটা পৈশাচিক আনন্দ আছে, মজা পায়, খুব মজা পায়, খুবই মজা পায়। দেখেন মানুষের গুণ 2টা। মানুষের গুণ কয়টা? 2টা। নাম্বার 1 মানুষ ভুলে যায়, নাম্বার 2 মানুষ অকৃতজ্ঞ। এই যে আজকের পডকাস্ট হচ্ছে না, আমি অনেক কিছু বলেছি, বাট এখানে যদি একটা ভুল কেউ পায়, এটা নিয়ে সে কথা বলবে। সে ভুলে গেল তাকে যে আমি এত কিছু জানাইলাম, এটা তার জীবনে ইম্প্যাক্ট রাখতে পারে। এরকম আপনি মানুষের জন্য যতই করেন সে ভুলে যাবে। একটা ভুল করেন সে ওটা ধরে নেবে।
অ্যান্ড অকৃতজ্ঞ, আপনি তার জন্য কি করছেন মনে রাখবে না, কোনোদিন সে মনে রাখবে না। তার স্বার্থর জন্য সে সব কিছু করতে পারে। তার জন্যই তো আমরা বলি যে নিজের জন্য বাঁচো। হুম। আম- আপু নিজেকে মানুষ, ডেভেলপ করো, আমরা নিজের নিজেকে জন্য ডেভেলপ বাঁচো, করতে নিজেকে চাই। আনন্দে রাখো। কেউ আনন্দ দিতে আসবে না। আমরা তো অন্য জায়গায় সুখ খুঁজতে যাই। দেখেন, একজন হাজবেন্ড কি সুখ খোঁজে, যে আমার ওয়াইফের সাথে যদি আমি থাকতে পারি এটা আমার জন্য সুখ। ওয়াইফ একটা কিছু বললে তার মন খারাপ, হাজবেন্ড একটা কিছু বললে ওয়াইফ সারাদিন কান্না করতেছে। ওয়াই, আপনার সুখের দায়িত্ব আপনার। আমি এটাকে এভাবে ব্যাখ্যা করি যে আপনার জীবনটা একটা নৌকার মতো পানির উপর ভাসতেছে। একজন আসলো, এসে বলল যে তোমার নৌকা একটা ফুটো করি, আপনি বললেন যে করো। আরেকজন আসলো, মানে কটু কথা বলতেছে, আপনাকে বলতেছে যে আরেকটা ফুটা করি, আপনি বললেন করো। ফুটা করতে করতে একটা সময় আপনি ডুবে যাবেন। আপনি কেন আরেকজনকে সুযোগ দিচ্ছেন আপনাকে কষ্ট দেওয়ার? ব্যাপারটা এরকম না যে সবাইকে আপনি বলতেছেন ঠিক আছে। যখনই আপনাকে কেউ নেগেটিভ কথা বললো, আপনার কাজ কি? লাভলি সিংকে বলা, এই লাভলি সিং হ্যাঁ, থামাও, ডিলেট। থামাও ওকে, নিজেকে গার্ড করেন। কেউ আপনাকে খুশি করবে না, আপনাকে নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজের। নিজেকে ভালোবাসেন। আমাকে কিছুদিন আগে বলতেছিল যে স্যার, এত মানুষ, আপনারা যেহেতু এত জ্ঞানী মানুষ, এত শেখাচ্ছেন, এত মানুষকে বোঝাচ্ছেন, এত মোটিভেশন দিচ্ছেন, কয়জন মানুষের লাইফ চেঞ্জ হয়েছে? আমি বললাম যে পাবলিকের লাইফ তো তখন চেঞ্জ হবে যখন তারা চাইবে। হুম। এটা তো আমরা পারবো না কারো, আমরা ইম্প্যাক্ট করতে পারবো, আমরা ভ্যালু অ্যাড করতে পারবো, বাট লাইফ তো চেঞ্জ সেলফ। তার নিজের যদি সে যে নিজে চাচ্ছে না, তার লাইফ তো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি কাউকে কোনোদিন কিচ্ছু শেখাইতে পারবেন না যদি সে শিখতে না চায়। একদম বাস্তব কথা এটা। তো আমরা শেখানোর চেষ্টা করতেছি, শিক্ষাটা আপনি নিবেন কিনা এটা তো আপনার ডিসিশন। ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা অনেকে বলি যে আমি সব জানি, আমি সব বুঝি, আমি সব শিখেছি। আমি বলি যে আপনার তো লার্নিং নেই। অনেকে আমাকে বলে লার্নিং নেই, মানে আমি তো অনেক পড়াশোনা করছি। আমি বলছি লার্নিং আর জানার মধ্যে পার্থক্য আছে। নোয়িং অ্যান্ড লার্নিং দুটার মধ্যে পার্থক্য আছে। নোয়িং কি? আপনি সব জানেন, গাড়ি কীভাবে চালাতে হয় আপনি জানেন, বাট যখন আপনি গাড়িটা চালাইতে পারবেন তখন আপনি শিখেছেন। গাড়ি ব্রেক ধরতে হয় আপনি জানেন না? জানেন তো। গাড়ির স্টারিং ঘুরাইতে হয় জানেন না? কিন্তু আপনি কি চালাতে পারবেন? পারবেন না। যেটা আপনি শেখেন নাই সেটা কোনোদিন পারবেন না। এই জন্য আপনাকে ফোকাস থাকা শিখতে হবে। আমার ইউটিউবে ফোকাস এক্সিলেন্স নামে একটা ট্রেনিং আমি ফ্রি দিয়ে রাখছি। আপনি 10টা ট্রেনিং করে আসবেন, তারপরে আমার ট্রেনিংটা করবেন। ইউ উইল বি সে দিস ইজ দ্য বেস্ট। আপনাকে বলতেই হবে। তবে তো আপনার, আমি যদি বলি যে আমরা সবাই তো একটা সময় চলে যাব, চলে যেতে হয়। আর একটা ছাপ রেখে যাওয়া, যে কিছু একটা করা ফিউচার নিয়ে, যে আপনি কোন জায়গায় পৌঁছাতে চান, কোন লেভেলটাকে টাচ করতে চান, যার জন্য এত হার্ডওয়ার্ক বা এত কিছু প্ল্যানিং, মানে কোথায় যেতে চান, কোথায় দেখেন মিতুকে শেষ পর্যন্ত? আমি নিজেকে কোথাও দেখতে চাই না। আমি প্রতিটা মানুষের মধ্যে আমাকে দেখতে চাই। আমি চাই যে বাংলাদেশের যে অবস্থা আমি কল্পনা করি, বাংলাদেশ একটা ৭ম ধনী কন্টিনেন্ট ছিল। ভারত উপমহাদেশ কী ছিল? ৭ নাম্বার ধনী দেশ ছিল। আমি চাই বাংলাদেশ আবার ধনী হবে। আমি চাই বাংলাদেশের যে বেকারত্বের শিকলটা আছে সেটা ভেঙে দিতে। আমি চাই প্রতিটা মানুষ তার ওন ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করবে, উত্তর মুখস্থ করা শিখবে না, প্রশ্ন করা শিখবে, রাইট কোশ্চেন। আমি চাই প্রতিটা মানুষের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসুক। আমার একাডেমির ট্যাগলাইন কি? ট্রান্সফর্ম ইউর সেলফ, ট্রান্সফর্ম ইউর লাইফ। আমি চাই মানুষ নিজেকে বদলাক, মানুষ সবাইকে বদলাইতে চায়। সো আমি যখন নিজেকে বদলিয়েছি, এই যে এতগুলো মানুষের জন্য কাজ করেছি, অনেক মানুষ যারা সুসাইড করার চিন্তা করেছে আমার ক্লাস করার পর, দে আর স্টপড। কারণ এই যে বিষয়টা, সেলফ টক ইজ দ্য সিড অফ সাকসেস। সো আমি 10 মিলিয়ন মানুষের লাইফে একটা ইম্প্যাক্ট রেখে যেতে চাই, যাতে আমি যেদিন মারা যাব এই মানুষগুলো একবার হলেও চিন্তা করে যে ওনার জন্য আমার জীবনে একটা কিছু হয়েছে, আজকে আমি এই জায়গায়, ওনার একটা অবদান আছে। ওই জায়গাটা রেখেছি। আমি কী নিয়ে যাব দিন শেষে? আমি কি টাকা নিয়ে যেতে পারবো? নাথিং। সদগায়ে জারিয়া আমার প্রতিষ্ঠানটা, অর্থাৎ ওই যে ভালো জ্ঞান। সদগা তো কিছু করে যেতে হবে, কিছু দিয়ে যান। আমি ভালো জ্ঞান দিয়ে যাচ্ছি, যেটা আমি মরে যাওয়ার পরেও থাকবে। সো ওই জায়গাটা আঘাত করা, আমি প্রতিটা মানুষের হৃদয়ে আঘাত করতে চাই যে আপনি ভুলভাবে চলতেছেন। কেন আপনি সফল না? আপনার পটেনশিয়াল আছে, আপনার ব্রেনে 100 বিলিয়ন নিউরন আছে। পৃথিবীর জনসংখ্যা 8 বিলিয়ন। এত পাওয়ারফুল একটা ব্রেন নিয়ে আপনি থেমে আছেন। বলা হয় ব্রেনটাকে যদি ভাঙ্গারি দরে বিক্রি করা হইতো 5,000 কোটি টাকা বিক্রি হইতো। আপনার ব্রেনের মেমোরি কত? 2.5 পেটাবাইট। পেটাবাইটটা কি এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে 124 কেবিতে 1 এমবি হয়, 124 এমবিতে 1 জিবি হয়, 124 জিবিতে 1 গিগাবাইট হয়, 124 গিগাবাইটে 1 টেরাবাইট হয়। সরি, আমি ভুল বলছি, 1024। 1024 কেবিতে 1 এমবি, 1024 এমবিতে 1 জিবি, 1024 জিবিতে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। আপনার ব্রেনের পাওয়ার ক্ষমতা 2.5 পেটাবাইট। 30,000 কম্পিউটারের যে মেমোরি আছে তার থেকে বেশি সক্ষমতা ধারণ করেন আপনি।
এটা ভাঙারি দরে বিক্রি করলে তো 5,000 কোটি টাকা হয়। এত বড় একটা সক্ষমতা নিয়ে আপনি বসে আছেন। আপনার ব্রেনের নিউরন 100 বিলিয়ন নিউরন নিয়ে বসে আছেন। পৃথিবীর জনসংখ্যার থেকে 12 গুণ বেশি। পৃথিবীর জনসংখ্যা 800 কোটি। আপনার ব্রেনে, আপনার যে পুরো বডি কি পরিমাণ অ্যাক্টিভিটি চলে, 60 ট্রিলিয়ন সেলস আছে। আপনার পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া 100 ট্রিলিয়ন, কি পরিমাণ অ্যাক্টিভিটি চলতেছে আপনি জানেনও না। আপনি পুরো পৃথিবীকে চেঞ্জ করতে চান, ওয়াই নট ইউ? নিজেকে চেঞ্জ করেন, সব চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার দাম বাড়ান, কেউ আসবে না আপনাকে পরিবর্তন করতে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সো ওই জায়গাটা আমি কাজ করে যেতে চাই। আমি একদম। আপনার ভিতর থেকে আপনি কি বের করতে চাই যে সফল। আমি চাই না যে আপনি 20 বছর বয়সে মারা যান। আমি চাই না আপনাকে কবরস্থ করা হোক, মানুষ ভুলে যাক আপনার নাম। আমি চাই আপনার নামও স্বর্ণাক্ষরে লেখা হোক। আমি ওই জায়গাটা নিয়ে কাজ করতেছি, বাকি সব আল্লাহর ইচ্ছা। আমি আমার কাজটা করে যাচ্ছি, মহান রব যদি চান ইনশাল্লাহ। আমি অলওয়েজ মনে করি যে আই এম সাকসেসফুল। যতটুকু করতে পেরেছি, অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছি। দেখেন আমাদের কথার কত পাওয়ার। আমি বলি যে আপনার জিহ্বা 5 থেকে 6 ইঞ্চি, একটা 5 থেকে 6 ফিট বডিকে ধ্বংস করে দিতে পারে। আপনার কথায় একটা মানুষ মারাও যেতে পারে। একদম একদম দারুণ। কথার আঘাত খুবই পাওয়ারফুল। আমি মরতে গিয়েছিলাম, আমি আপনার সামনে প্রমাণ। আই এম দ্য প্রুফ, রিয়াল লাইফ এক্সাম্পল। মরতে গিয়েছিলাম, ভাগ্যিস ট্রেন 2 ঘন্টা লেট ছিল। ভাগ্যে যে 2 ঘন্টা লেট ছিল, 2 ঘন্টা লেট ছিল। আদারওয়াইজ আপনার সামনে কথা বলার আমি সুযোগ পেতাম না। আল্লাহ চেয়েছেন বিধায় আজকে এখানে কথা বলছি। আমার কথা হচ্ছে, ভাই আপনার কিচ্ছু করার দরকার নেই। আপনি শুধু এবিসি মনে রাখেন, আজকে যেটা আমি বলেছি। নিজের প্রতি অ্যাকাউন্টেবল হন কনসিস্টেন্টলি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ পছন্দ করেন সেই কাজ যেটা ছোট কিন্তু রেগুলার করা হয়, কনসিস্টেন্ট। কেন 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে? যাতে আপনি কনসিস্টেন্ট থাকেন, ফোকাস থাকেন, ডিস্ট্রাক্টেড না হয়ে যান। আমরা তো একটা ডিসিপ্লিনের মধ্যে একটা চলে আসে। ডিসিপ্লিন, এটা সব থেকে কঠিন কাজ। আমরা ডিসিপ্লিনকে মনে করি যেটা বন্দিত্ব। ইটস এ রিয়াল ফ্রিডম। আপনার জীবনে যা চান ডিসিপ্লিন ছাড়া সম্ভব না। আমরা আপনাকে কি করতে পারি? ইন্সপায়ার করতে পারি, মোটিভেট করতে পারি, বাট এটা আপনাকে রেগুলার করতে হবে, দেন এটা ডিসিপ্লিন হবে। আদারওয়াইজ তো ডিসিপ্লিন হবে না। ডিসিপ্লিন ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ডোমিনো ইফেক্টের কথা তো মনে আছে, তাই না? যখন একটা ছোট্ট দিয়ে আরেকটু বড় সে পড়ে যায়, আস্তে আস্তে ওই ছোট্ট টুকরাটা রেগুলার করতে করতে পুরো বিল্ডিং শুদ্ধ ফালাই দিতে পারে। এত পাওয়ারফুল। আরও একটা উদাহরণ দিই, দেখেন একটা পাথর, ওইখানে যখন 1 ফোঁটা পানি পড়ে, পাথরটা কি ভাঙে? কখনোই না। পড়তে পড়তে যখন 1000 ফোঁটা পড়ে ভেঙে যায়। কিন্তু আমরা একটা ভুল করি যে 1 ফোঁটা পানি যখন পড়ে পাথরটা ভাঙে না। ভুল কথা, পাথরটা ভাঙে, আপনি দেখতে পাচ্ছেন না, ভিতরে ভিতরে ভাঙতেছে। ভিতরে ভিতরে ভাঙছে। সো আপনি কিভাবে বুঝতেছেন যে আপনি কাজ করতেছেন, আপনি সফল হবেন না? আপনি সফলতার কতটা কাছে গেছেন? যে কোনো সময় তো আপনার ওই যে ব্যর্থতার পাথরটা ভেঙে যেতে পারে। রাইট। এই জন্য দেখেন নেপোলিয়ন হিল তার বই থিঙ্ক রিচ অ্যান্ড গ্রো রিচে বলে গেছে, থিঙ্ক রিচ অ্যান্ড গ্রো রিচ, চিন্তা করুন ধনী হোক। আমরা চিন্তাই করি না, অথচ আল্লাহ কোরআনে কতবার চিন্তা করার কথা বলছে। আমরা চিন্তা করি না, কারণ চিন্তা করা সব থেকে কঠিন কাজ। একদম একদম পারফেক্ট কথা। এটা চিন্তা করা সবচেয়ে বেশি কঠিন কাজ। আমরা চিন্তা করতে পারি না। So আমাদেরকে চিন্তা করা শিখতে হবে। আদারওয়াইজ আপনি জীবনে সফল হতে পারবেন না, কারণ আপনি চিন্তাই করছেন না, আপনি কপি করছেন। কপি করা মানে কি? আপনি মারা গেলেন, আরেকজন সিঙ্গারার দোকান দিয়েছে, আপনি আরেকটা সিঙ্গারার দোকান দিলেন, ওরটা চলতেছে বিধায় আপনারটা কি চলবে? আমরা অলওয়েজ কপি করি। কেউ একটা প্রোডাক্ট বের করেছে, একজন বের করছে প্রশান্তি, আপনি বের করছেন অশান্তি। এই যে কপি করা, ব্র্যান্ডিং কিন্তু আরেকজনের হচ্ছে। যেমন অ্যাপেক্সের জুতা আছে, আমি বলি যে অ্যাপেক্সের জুতা আরেকজন কপি করছে কি? অ্যাপক্স। ব্র্যান্ডিং কার হচ্ছে? অ্যাপেক্সের। অ্যাপেক্সের। আপনার নিজের ব্র্যান্ডিং করেন। আপনাকে যদি আপনার নামে মানুষ না চেনে, আপনি যেখানে চাকরি করেন কোম্পানির নামে যদি চেনে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হয় নাই। একদম সত্যি কথা। পার্সোনাল ব্র্যান্ডিংও খুব জরুরি। এটাই বোঝে না মানুষ। এটাই বোঝে না, কারণ প্রোডাক্ট পরে বিক্রি হবে, আগে আপনি বিক্রি হবেন। আপনাকে বিশ্বাস না করলে কেন প্রোডাক্ট কিনবে? তখন কথা বলছিলাম আমরা মেন্টর মিতুর সাথে। আই এম ভেরি এক্সাইটেড। আমার খুব ভালো লেগেছে এবং আমার ছাড়তে মন চাচ্ছিল না, যদিও সময় বেড়ে যাচ্ছে, অনেক সময় হয়ে গেছে। আমি একদম, আমার কাছে মনে হচ্ছে 2 মিনিট ধরে কথা বলছি। আমি বিশ্বাস করি আজকের এই পডকাস্ট থেকে যারা মনোযোগ দিয়ে শুনবে তারা উপকৃত হবে। আপনার ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। মেন্টর মিতু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি এত বড় একটা দায়িত্ব নিয়েছেন, এতগুলো মানুষের জীবনে আপনি ইম্প্যাক্ট রেখে যাচ্ছেন। মোটিভেশন দিতে পারাটা সোজা বিষয় না, মোটিভেশন দরকার আছে। আমি বলি যে বাইকের মোবিল আছে না, এটা হচ্ছে মোটিভেশন। মোবিল ছাড়া বাইক চলে না। আপনার লাইফে মোটিভেশন লাগবে। মোটিভেশন ছাড়া আপনি ডিসিপ্লিন কীভাবে হবেন? একটা ম্যাচ তো লাগবে আগুন জ্বালানোর জন্য, দেন না আগুনটা আরও বড় হবে, তখন আপনি সেখানে জ্বালানি দিতে পারেন। বাট ওই ম্যাচটা তো মোটিভেশন।
সো আমরা অনেকে বলি যে সস্তা মোটিভেশন দিয়েন না, মোটিভেশন ছাড়া তো আপনি চলতেই পারবেন না, ইউ নিড মোটিভেশন। একদম 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 দারুণ কথা, দারুণ কথা। আপনার মোটিভেশন লাগবে। তো মিতুর সাথে কথা বলে আসলে সময় চলে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারলে ভালো হয়। তো আমরা নেক্সট ডে ইনশাল্লাহ আবারও মিতুকে ইনভাইট করব। তো আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর আমাদের নতুন পডকাস্ট থাকে, দেখার অনুরোধ রইল। এবং যদি আমাদের পডকাস্টগুলো ভালো লাগে তাহলে আপনি অবশ্যই মানুষের সাথে শেয়ার করবেন, অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্টে আপনার ভাবনা চিন্তা সেগুলো লিখতে পারেন, ঠিক আছে? আর সর্বশেষ একটা কথা বলবো বন্ধু, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।